তো চলো আজকের হচ্ছে ক্লাস শুরু করব পিএইচ এবং বাফার। এইটা হচ্ছে আমাদের পার্ট 3। তো আমরা বলছিলাম এই চ্যাপ্টারটাকে আমরা হচ্ছে 4টা পার্টে ভাগ করছি। পার্ট 1, তো পার্ট 1-এ আমরা হচ্ছে বিক্রিয়ার ক্রম নিয়ে আলোচনা করব এবং রাসায়নিক গতিবিদ্যা। পার্ট 2-তে আমরা কি পড়ছি, আমরা হচ্ছে কেসিকেপি রিলেটেড যাবতীয় প্রবলেমগুলো সব সলভ করছি। আর পার্ট 3-তে আমরা হচ্ছে পিএইচ এবং বাফার রিলেটেড প্রবলেমগুলো করব। আর পার্ট 4-এ গিয়ে আমরা তাপ রসায়নটা ধরবো এবং ধরে একেবারে শেষ করে দেব। তো এই হচ্ছে আমাদের টার্গেট। তো আমাদের কেসিকেপি রিলেটেড ম্যাথগুলা হচ্ছে টোটাল 5টা লেকচারের মধ্যে শেষ হয়েছে, মানে পার্ট 2টা 5টা লেকচারে শেষ হয়েছে। বাকিগুলো এরকমই হবে, প্লাস মাইনাস হইতে পারে, কোনোটা 6-7টা হইতে পারে, কোনোটা হয়তো বা 4টা হইতে পারে, আবার বেশিও লাগতে পারে। এটা ডিপেন্ড করে যে আমি কতটুকু আবেগে আছি। এখন তোমার পার্টিসিপেশন বেশি থাকলে আমি খুব আবেগে পড়ে অনেক কিছু পড়াইতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট। তো চলো শুরু করি। যারা ফেসবুকে আছো আমি তোমাদের সাথে দেখতেছি এফবিতে প্রচুর বাফারিং হইতেছে। ভাইয়া মনে তো হয় না যে বাফারিং আমার দিক থেকে হচ্ছে, তোমার দিক থেকে হইতে পারে। আমার আপলোড স্পিড অনেক বেশি, ঠিক আছে? তো এই মুহূর্তে কত হইতে পারে আপলোড স্পিড? 90 Mbps। তো তোমার প্রবলেম হইতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে দিব্য? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো একদম আমরা হচ্ছে প্রথম দিকে কিছু জিনিস সম্পর্কে একটু আইডিয়া নেই। তীব্র তড়িৎ বিশ্লেষ্য নামে কিছু পদার্থ আছে, আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য নামে কিছু পদার্থ আছে। এই সম্পর্কে আইডিয়াগুলো আগে একটু ভালোভাবে নিতে হবে, কারণ পিএইচ এবং বাফার পড়তে গেলে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তারপর অ্যাসিড, তারপর ক্ষার, কোনটা মৃদু কোনটা শক্তিশালী, এই সমস্ত জিনিসগুলো একটু জানতে হবে। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাদের বলা হয় তোমরা কি বলতে পারবা? বলো দেখি, কমেন্টে জানাও যারা ফেসবুকে আছে। মানে প্রায় সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়ে যায়, হ্যাঁ, যেমন যারা সম্পূর্ণ পরিমাণে আয়নিত হয়ে যায় কিংবা বিয়োজিত হয়ে যায়। যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা যদি অ্যাসিডের কথা বলি তাহলে হচ্ছে HCl, হ্যাঁ, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড। তো এই সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখবা যে আসলে আমরা আমরা কি করতাম, আমরা হচ্ছে যখন মৃদু যে কোনো কিছু নিয়ে কাজ করতাম, মৃদু অ্যাসিড কিংবা ক্ষার, তখন দেখতে এরকম কিছু করতাম, হয়তো বা খেয়াল আছে কারো কারো, CH3COOH। হ্যাঁ, তো এটা একটা মৃদু অ্যাসিড। তো মৃদু অ্যাসিডকে আমরা হচ্ছে এরকম উভমুখী চিহ্ন দিয়ে লিখতাম, CH3COO- আর হচ্ছে H+। তো উভমুখী চিহ্ন দিয়ে কেন লিখতাম? কারণ আসলে আমাদের CH3COOH এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে এই আয়নগুলো প্রডিউস করতো না। দেখা যায় তো উভমুখী বিক্রিয়ার কারণে কিছু পরিমাণ CH3COOH এরা বিক্রিয়া পাত্রে বিক্রিয়ক হিসেবে রয়ে যাইত। তো এদেরকে আসলে এরকম ডাবল ডিরেকশন দিয়ে লেখা হইতো। আর এই সমস্ত অ্যাসিড যারা আছে তীব্র অ্যাসিড, তো তীব্র অ্যাসিডকে দেখবা সবসময় একটা ডিরেকশন দিয়ে লেখা হয়, H+ আর হচ্ছে Cl-। তার মানে তীব্র অ্যাসিড সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, মানে এই HCl যে বিক্রিয়ক যে ফর্মটা আছে সেই ফর্মটার অবশিষ্ট থাকে না, সমস্তটাই ভেঙে H+ এবং Cl- আয়ন প্রডিউস করে। তো এ কারণে এটা একমুখী ডিরেকশন দিয়ে লেখা হয়েছে যে সম্পূর্ণটা ভেঙে এখানে চলে আসে, এখান থেকে আর এদিকে কোনো কিছু ব্যাক করে না। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেটা অ্যাসিড হোক কিংবা ধরো ক্ষার হোক, হ্যাঁ, কিংবা লবণ হোক, এরা সবাই আসলে একমুখী ডিরেকশন দিয়ে দেখানো যায়। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য তোমরা সেকেন্ড ইয়ারে যারা আছো তারা হয়তো বা তড়িৎ রসায়নে শুনছো, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সম্পর্কে। আর এবার আসা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো বুঝতেই পারতেছো মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা হবে। দেখো এখানে বলা আছে যে যারা জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়, মানে সম্পূর্ণরূপে বিয়োজিত বা আয়নিত হয় না। যেমন ধরো আমরা ওই যে ইথানোয়িক অ্যাসিডের একটা উদাহরণ দিছিলাম, CH3COOH। হ্যাঁ, এটার আরেকটা নাম আছে, বলতে পারবা? আরেকটা অ্যাসিড হিসেবে বলা হয় এটাকে, কেউ বলতে পারবা? দেখি কমেন্টে জানাও তো। অ্যাসিটিক অ্যাসিড। বাহ, কি সুন্দর! তোমরা তো সেরা স্টুডেন্ট, কই ছিলে এতদিন? অ্যাসিটিক অ্যাসিড। তোমরাও আমারে পাও নাই, আমিও তোমাদের মতো সেরা স্টুডেন্ট পাইনি, আহারে। আচ্ছা ঠিক আছে। তো CH3COOH এরা হচ্ছে অ্যাসিড। আর ক্ষার হিসেবে যারা থাকবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর মৃদু ক্ষারও বলা হয় এদেরকে আর কি,
মানে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড। তো এই সমস্ত জিনিসগুলা হচ্ছে তোমার সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, সো এদেরকে আসলে এরকম উভমুখী চিহ্ন দিয়ে লেখা হয়। হ্যাঁ, আর লবণ হিসেবে এই সমস্ত লবণগুলো আছে, ক্ষারীয় লবণ যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট। হ্যাঁ, তো আশা করি এই সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি এবং এটা খুবই জরুরি আমাদের বাকি পোর্শনটুকু ভালোভাবে বোঝার জন্য। তো এবার চলে আসি পানির আয়নিক গুণফল। আজকের ক্লাসে আমি একটু বলি, প্রথমে হচ্ছে প্রাথমিক ধারণাগুলো দিব, এরপর আমি এক্সট্রিম লেভেলে চলে যাব একটা একটা করে ম্যাথ সলভ করতে করতে। সো প্রথম দিককার ক্লাসগুলা, যে কোনো একটা পার্টের প্রথম দিককার ক্লাসগুলা কিন্তু একটু তোমাদের কাছে মনে হইতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই প্রমাণ করাইতেছে, যারা আসলে সেকেন্ড ইয়ার আছে। তা আমি কিন্তু আগে বলছি যে আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন পর্যন্ত সবার জন্য পড়াবো। সেই জিনিসগুলো আমি একটু দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, প্যারা নিও না, কষ্ট পেও না, ঠিক আছে? তো দেখো পানির আয়নিক গুণফল, তো এরকম নাম একটা টার্ম আছে আমাদের বইয়ের মধ্যে। তো এখানে আসলে একটা বিক্রিয়া দেখানো হয়েছে, তো বিক্রিয়ার মধ্যে আসলে পানির সাথে বিক্রিয়া করতেছে এরকম একটা ঘটনা, এটা হইতেই পারে। আর আমরা কিন্তু জানি যে পানি হচ্ছে কেমন ধর্মী পদার্থ, বলতে পারবা? পানি হচ্ছে উভধর্মী পদার্থ। হ্যাঁ, পোলার ঠিক আছে, পানি হচ্ছে উভধর্মী পদার্থ। তার মানে এটা কি মিন করে? উভধর্মী পদার্থ বলতে কি বোঝায়? হ্যাঁ, তারা অ্যাসিড কিংবা ক্ষার দুই ধরনের আত্মপ্রকাশ করতে পারে, তাই না? আচ্ছা, তো পানি কখনো অ্যাসিড হিসেবে কাজ করবে, কখনো সে ক্ষার হিসেবে আচরণ করবে। আচ্ছা, তো এখন পানি কখন অ্যাসিড হিসেবে কাজ করবে? ক্ষারীয় পদার্থ দিবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু দেখি আসলে এখানে কি ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে? তো এখানে এই একটা পানি আছে, তো পানির মধ্যে দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, সেটা কি জানো তোমরা? এই যে এক জোড়া আর হচ্ছে এক জোড়া, ঠিক আছে? তো এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, আর এখানে আরেক জোড়া আছে, টোটাল দুই জোড়া। আর অ্যামোনিয়ার নাম শুনছো না? অ্যামোনিয়াতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে? এক জোড়া। আচ্ছা, তো আমরা এইটাকে এভাবেও বলি একটা মুক্তজোড় ইলেকট্রন। জোর কথাটার দ্বারাই কিন্তু আসলে এই টোটাল দুইটা ইলেকট্রন চলে আসতেছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা মুক্তজোড় ইলেকট্রন, একটা মুক্তজোড়, ঠিক আছে? আর এখানে পানিতে কয়টা মুক্তজোড়? দুইটা মুক্তজোড়, ঠিক আছে, দুই জোড়া। আচ্ছা, তো এখন অ্যামোনিয়াকে জানি আমরা কি বলতাম, মনে আছে? অ্যামোনিয়া কি একটা অ্যাসিড ধর্মী পদার্থ না ক্ষার ধর্মী পদার্থ? ক্ষার। আচ্ছা, এটা আমরা বলতাম। তো এখন এটাকে কেন ক্ষার বলতাম? কারণ এরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন ডোনেট করতে পারে, লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিতে পারে। এটা আমরা দেখছিলাম, তাই না? যেমন ধরো তোমাদের মনে পড়ে কিনা, তোমরা অ্যামোনিয়াম প্লাস আয়নের কথা শুনছো, NH4+, এটা কিন্তু একটা আয়ন। তো এই আয়নটা আসলে কিভাবে ফর্ম করছে জানো? এটা আসলে এভাবে ফর্ম করছে, হ্যাঁ, একটা H+, তার হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, জোড়া ইলেকট্রনের ঘাটতি আছে। তো অ্যামোনিয়া কি করে? অ্যামোনিয়া যখন হচ্ছে তার মুক্তজোড় ইলেকট্রন এই H+ কে ডোনেট করে দেয় এবং সন্নিবেশ বন্ধন তৈরি করে, তখনই আসলে তোমার NH4+ এই আয়নটা তৈরি হয়, ঠিক আছে? এবং একটা জিনিস চিন্তা করে দেখো যে অ্যামোনিয়া যদি তার মুক্তজোড় ইলেকট্রনটা এখানে দান করে দেয়, H+ কে দিয়ে দেয় এবং দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে, তো সন্নিবেশ বন্ধন সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া মনে হয় আছে। তো সন্নিবেশ বন্ধন কারা যেন ছিল, মনে পড়ে? বলতে পারবা কেউ? একজন বিক্রিয়ায় অংশগ্রহণ, মানে একজন ইলেকট্রন দেয় বাট দুইজনই শেয়ার করে। হ্যাঁ, দুইজনই শেয়ার করে, বাট জোড়া ইলেকট্রনটা আসে একজনের কাছ থেকে, তাই না? হ্যাঁ। আর সমযোজী বন্ধন কি যেন ছিল? হ্যাঁ, দুইজন মিলে শেয়ার করে। যেমন ধরো হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এরা বন্ড ক্রিয়েট করছে। তো এখানে ক্রসটা হইতেছে এই হাইড্রোজেনের ইলেকট্রন, আর এখানে যদি আমরা গোল্লা দিয়ে দেখাই তাহলে এটা হচ্ছে এই হাইড্রোজেনের ইলেকট্রন। সো দেখো, শেয়ারিং এ আসলে যদি দুইজন পার্টিসিপেট করে সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন সবসময় হচ্ছে
এই একটা হাত দিয়ে দেখানো হয়। আর যদি তোমরা সন্নিবেশ সমযোজী বন্ধনের কথা চিন্তা করো তাহলে এরকম একটা ডিরেকশন দিয়ে দেখানো হয়, ঠিক আছে, এরকম একটা ডিরেকশন দিয়ে দেখানো হয়। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু এই জোড়া ইলেকট্রনটা আসতেছে একজনের কাছ থেকে, H প্লাস কিন্তু কোনো ইলেকট্রন দিচ্ছে না। তাহলে এই যদি একটা ঘটনা হয় এবং তাদের মধ্যে যদি বন্ধন ক্রিয়েট হয় তাহলে এই ডিরেকশন দিয়ে আমরা বুঝবো এখানে সন্নিবেশ বন্ধন দেখানো হয়েছে। সন্নিবেশ বন্ধনে কি হয়, একজনই টোটাল জোড়া ইলেকট্রনটা দান করে এবং বন্ধনে অংশগ্রহণ করে আরেকজনের সাথে, বা সমযোজী বন্ধনে দুইজনই শেয়ারিং এ অংশগ্রহণ করে। আশা করি বুঝতে পারছি। ভেরি গুড, একজন অ্যান্সার দিছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যদি একটা প্রশ্ন করি, দেখো এই নাইট্রোজেনের মাথায় একটা প্লাস চার্জ দিছি, কেন দিছি বলতে পারবা? লোন পেয়ারটা হারাইছে। হ্যাঁ, নাইট্রোজেন কিন্তু তার লোন পেয়ারটাকে শিফট করে দিছে H প্লাস এর কাছে, তাই নাইট্রোজেন যেহেতু হারাইছে তার কাছে আর লোন পেয়ারটা নাই, এ কারণে সে একটা পজিটিভিটি শো করতেছে। যদিও আমরা আসলে অ্যামোনিয়াম প্লাস আয়ন এইভাবে লিখি, মানে এই কর্নারে হচ্ছে প্লাসটা দেই, বাট এটা আসলে ঠিক না। সঠিক রিপ্রেজেন্টেশন হচ্ছে তার মাথায় দেওয়া যে আসলে লোন পেয়ারটা হারাইছে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, তুমি তো এখানে একটু তাকাও যে দুইটা পানি আছে, তো এখন দেখো কি হয়েছে, এখানে এরা বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করছে। তো হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করছে, তো নরমালি দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা চলে আসছে? 3টা হাইড্রোজেন চলে আসছে, তাই না? 3টা হাইড্রোজেন চলে আসছে। তার মানে এটা বোঝা যাইতেছে যে দুইটা পানির মধ্যে যে কোনো একজন একটা হাইড্রোজেন গ্রহণ করছে। ধরে নিলাম আমরা এই পানিটা হচ্ছে একটা হাইড্রোজেন গ্রহণ করছে, ঠিক আছে? তাহলে এটা কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব যে ধরো এই পানিটা আছে, এই পানিটা কি করলো, এই পানিটা তার একটা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন শিফট করে দিল একটা H প্লাসকে। তাহলে H প্লাসকে যদি একটা লোন পেয়ার ইলেকট্রন শিফট করে দেয় তাহলে এই জিনিসটা এরকম ফরমেশন করে ফেলবে, হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস করবে, এবং যেহেতু এই অক্সিজেনের কাছ থেকে একটা লোন পেয়ার চলে গেছে তাই অক্সিজেনের মাথায় একটা প্লাস চার্জ চলে আসছে, আর 2 আর 1 3, 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। আর যেহেতু লোন পেয়ার দিয়ে দিছে তার মানে এখানে হাইড্রোজেনের কিন্তু আর প্লাসটা থাকবে না, সো প্লাসটা এখানে নাই, চলে আসছে কার মাথায়? অক্সিজেনের মাথায়। এখন দেখো তো এখানে কি একটা লোন পেয়ার অবশিষ্ট আছে না? অলরেডি আছে, কিন্তু এটা কিন্তু দেয় না, সো এখানে এই লোন পেয়ারটা থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে H প্লাসটা এখানে আছে, কিংবা এই যে পানি একটা H প্লাস যে ডোনেট করছে, মানে এই যে পানি সে যে লোন পেয়ার একটা H প্লাসকে ডোনেট করছে, তাহলে এই H প্লাসটা আসছে কোথা থেকে? এই H প্লাসটাকে তো কোথা থেকে আসতে হবে, তাই না? তো এই H প্লাসটা আসছে হচ্ছে এই পানি থেকে, ধরে নিই আমরা, যে কোনোটা থেকে আসতে পারে। তাহলে এই পানি থেকে যদি একটা H প্লাস আসে তাহলে একটু চিন্তা করো তো, তাহলে এই পানির আর অবশিষ্ট কি আছে? কি আয়ন আছে অবশিষ্ট? OH মাইনাস আয়ন। তাহলে এই OH মাইনাস আয়নটা আসলে এখানে বসে গেছে, আর এই যে পানি সে একটা H প্লাস যে ডোনেট করলো সেই H প্লাসটা পরবর্তীতে এটার সাথে যুক্ত হয়ে গেছে, এবং এরা যুক্ত হয়ে পরবর্তীতে হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস করছে। আর এই যে পানি সে H প্লাস ছেড়ে দিয়ে OH মাইনাস প্রডিউস করছে, এবং OH মাইনাসটাকে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই পানি আর এই পানি, এই দুইটা পানির মধ্যে কে অ্যাসিড বলতে পারবা? বাম পাশেরটা অ্যাসিড। কেন অ্যাসিড এরা? কারণ এ কিন্তু আসলে এই H প্লাসটা ছাড়ছে। আমরা বলি যে H প্লাস ছাড়ে সে হচ্ছে অ্যাসিড। ওকে, এটা হচ্ছে অ্যাসিড। আর এই যে পানিটা আছে, এই পানিটা কি করছে? এই পানিটা হচ্ছে তার লোন পেয়ারকে H প্লাস কে দিছে, তাই না? তাহলে এই পানিকে আমরা কি বলতেছি? এই পানিকে আমরা বলতেছি হচ্ছে ক্ষার হিসেবে আচরণ করতেছে। কারণ আমরা কিন্তু জানি যে যারা লোন পেয়ার দিতে পারে তারা হচ্ছে ক্ষার। হ্যাঁ, যেমন ধরো অ্যামোনিয়ার কথা আমরা জানতাম। হ্যাঁ, এটা হচ্ছে কোন মতবাদ বলতে পারবা? এটা হচ্ছে লুইস মতবাদ। আমরা এই সম্পর্কে আলাদা করে আইডিয়া নিব, সমস্যা নেই, আমরা পড়াবো, সবকিছুই আছে এখানে।
এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট আপাতত জেনে রাখি যারা লোন প্যাড ডোনেট করতে পারে তারা হচ্ছে ক্ষার, আর এখানে এসিড সম্পর্কে জানলাম যারা হচ্ছে H+ দিতে পারে। ঠিক আছে, তো এরা যে অ্যাসিড এর সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইলাম। ওকে, তো এখন দেখো আমরা এখানে জাস্ট একটা আইডিয়া দিছি, এই পর্যন্ত রেখে দেই। এখন আমরা একটা কাজ করি, এখান থেকে একটা পানির অণু এখানে নিয়ে আসি, এই যে নিয়ে আসছি। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আসলে কি হয়েছিল সেটা একটু খেয়াল করি। এই পানিটার ক্ষেত্রে তো পানি ধরো বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে সে হচ্ছে H+ আয়ন এবং OH- আয়ন প্রডিউস করছে। আচ্ছা, তো যেহেতু পানির আদি মোল সংখ্যা আমরা জানি না, তো ধরে নেই পানির আদি মোল সংখ্যা হচ্ছে 1, সহগ অনুসারে ধরে নিলাম এটা হচ্ছে 1। আচ্ছা, তো বিক্রিয়ার শুরুতে আমার কোনো H+ থাকবে না, কোনো OH- থাকবে না। ওকে, তো সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় কিছু পরিমাণ এখান থেকে বিয়োজিত হবে, বাদ যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে পানি থেকে আসলে কি পরিমাণ অংশ বাদ যাবে, মানে আমি এখানে x লিখতাম না, তো x এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত? হ্যাঁ, সেটা হচ্ছে কথা। তো হিসাব নিকাশ করা গেছে এবং করে দেখা গেছে যে বিজ্ঞানী কোলরাস এবং হেডউইলার, এই দুইজন বিজ্ঞানী দেখছেন 1894 সালে যে প্রতি 1 মোল পানি থেকে আসলে যে এক্সটা আমরা পাই বা যে পরিমাণ অংশ বিয়োজিত হয় সেটা হচ্ছে 10⁻⁻⁷ এর সমান। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টেড ভ্যালু। এই দুইজন বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করে দেখছেন যে প্রতি 1 মোল থেকে যে পরিমাণ পানি বিয়োজিত হয় সেটা হচ্ছে 10⁻⁻⁷ এর সমান। তাহলে যদি এখানে 10⁻⁻⁷ বিয়োজিত হয়ে থাকে তাহলে উৎপন্ন হবে কতটুকু H+ বলতে পারবা? 10⁻⁷, আর এটাও হচ্ছে 10⁻⁷। কারণ ওই যে কি করতা, এখানে x দিতা, এখানে x দিতা, আর এখানেও কিন্তু x দিতা। তো এই হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, এবং এটা কিন্তু এক্সপেরিমেন্টেড। তো তার মানে এইটা বোঝা যাচ্ছে যে আসলে মানে চিন্তা করছো যে 1 মোল পানি যদি এটা 1 ইউনিট হইতো, 1 ইউনিট থেকে খুব সামান্য পরিমাণ বিয়োজিত হইতেছে, খুবই সামান্য পরিমাণ। ঠিক আছে, তো ডেফিনেটলি পানিকে আসলে এরকম উভমুখী চিহ্ন দিয়ে দেখানো হয়, কারণ ওইভাবে বিয়োজিতই হয় না বলতে গেলে। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝে থাকলে এই পাশে একটু আসো। দেখো কেসির কথা তো আমরা জানি, তো কেসির জন্য আমরা আসলে একটা রাশিমালা লিখতে পারি। তো কি করা যায়, আমরা কি করতাম, আমরা হচ্ছে উৎপাদগুলোকে উপরে লিখতাম আর হচ্ছে বিক্রিয়কটাকে নিচে লিখতাম। আচ্ছা, লিখছি। তো এখন একটা কাজ করি, এদের সহগ তো আসলে 1 1 করে আছে, সো 1 দিলেও যে কথা, না দিলেও সে কথা, প্যারা নাই। তো এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি। তো ক্রস মাল্টিপ্লিকেশন করার পর এখানে আমরা পাইছি হচ্ছে কেসি ইন্টু পানি, আর এখানে পাইছি হচ্ছে H+ আর OH-। আচ্ছা, তো এখানে এই টার্মটা কেসি ইন্টু পানি, এই টার্মটাকে একবারে নাম দেওয়া হয় হচ্ছে KW। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল। আর এই ক্ষেত্রে তোমার এই যে পানিটা আছে, এই পানির বলতো সাম্যাবস্থায় ঘনমাত্রা খুব সামান্য না? দেখো তো এই ঘনমাত্রাগুলা কি সাম্যাবস্থার ঘনমাত্রা, তো তাই না? প্রত্যেকটাই কিন্তু সাম্যাবস্থার ঘনমাত্রা। এখন একটু চিন্তা করে দেখো তো যে এই যে ঘনমাত্রাটা যেটা হচ্ছে পানির, সেটা কিন্তু খুবই কম, তাই না? 1 থেকে 10⁻⁻⁷ বাদ হচ্ছে, তার মানে আমরা এটাকে বলতে পারি এটা আসলে অলমোস্ট 1 এর সমান। বুঝো তো? হ্যাঁ ভাই। সো এটাকে আসলে পানির জন্য ধরে নেওয়া হয় হচ্ছে 1, কারণ এটা একেবারে বিয়োজিত হয় না বললেই চলে। ওকে, তো এই টোটালটাই আসলে আমরা হচ্ছে KW হিসেবে প্রকাশ করে থাকি, যেটাকে পানির আয়নিক গুণফল বলা হয়। কেন বলা হইলো আয়নিক গুণফল? কারণ পানি থেকে আসলে যে দুইটা আয়ন প্রডিউস হয় তাদের গুণফল নিয়েই কিন্তু আসলে আমরা কাজ করতেছি, সো এটাকে এভাবে প্রকাশ করা হয়। আর এই যে আয়নিক গুণফল আমরা পাইলাম, তো এই H+ এবং OH- এর ভ্যালু দুইটা যদি আমরা এখানে ইনপুট করে দেই 10⁻⁷, 10⁻⁷, তো এই দুটাকে গুণ করলে আমরা হচ্ছে পানির আয়নিক গুণফলের একটা ভ্যালু পাই। এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু ফিক্সড। পানির আয়নিক গুণফলের
যে ভ্যালুটা আমরা পাইছি 10⁻⁻14, এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু। এটা মেজার করা হয়েছিল 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং 1 atm প্রেসারে, ঠিক আছে। তো এই যে কেডব্লিউ এর যে ভ্যালুটা আমরা পাইছি সেটা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 atm এ মেজার করা হয়েছিল। সো আমি যদি এখানে 25 না ইউজ করে ভিন্ন কোনো কিছু ইউজ করতাম, ভিন্ন টেম্পারেচার ইউজ করতাম, তাহলে কিন্তু আমি কেডব্লিউ এর ভ্যালু 10⁻⁻14 পাইতাম না, ভিন্ন কিছু পাইতাম, ঠিক আছে। তো এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা কিন্তু বাই ডিফল্ট ভ্যালু। সো অনেকেই যেটা মনে করে যে 10⁻⁻14, ঠিক আছে, বাট এই কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। টেম্পারেচার চেঞ্জ হলে ভ্যালু ভ্যারি করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাপার। এবং টেম্পারেচার যদি বাড়াই তাহলে কি হইতে পারে একটু বলতে পারবা, গেস করতে পারবা? টেম্পারেচার যদি বাড়াই তাহলে বেশি পরিমাণ আয়নিত হবে নাকি কম পরিমাণ আয়নিত হবে? হ্যাঁ, বেশি পরিমাণ আয়নিত হবে, ঠিক আছে। সো তখন আসলে আমাদের আয়নিক গুণফলের যে মানটা সেটা কি আসবে, সেটা আরো বেশি আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো জাস্ট একটু বলে রাখলাম। এসিডের ক্ষেত্রে এই জিনিসটা দেখানো যায়, আমরা পরবর্তীতে দেখাবো। তো এখানে এই জিনিসটা জাস্ট মনে রাখো, কেডব্লিউ সমান 10⁻⁻14। ওকে, এবার চলে আসো এখানে। তো পিএইচ স্কেল এই সম্পর্কে তোমরা হয়তো বা জানো। তো পিএইচ দ্বারা কি বুঝো বলতে পারবা? আচ্ছা, পিএইচ দিয়ে কি করা হয়, পিএইচ স্কেল দ্বারা কি করা হয়, বা পিএইচ যে আমরা মেজার করি, এটা বোঝানো হয়। হ্যাঁ, ঘনমাত্রা মেজার করা হয়, তাই না? হ্যাঁ, পাওয়ার অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ঘনমাত্রাটা কত সেটা মেজার করা হয়। তো এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে আসলে পিএইচ স্কেলটা কেন নিয়ে আসা হয়েছে বলতে পারবা? কি দরকার ছিল? তো আমরা তো নরমালি এভাবে বলতে পারতাম যে ধরো HCl নিছি, HCl এর ঘনমাত্রা সাপোজ এরকম কিছু একটা 0.00001, হ্যাঁ, বা আমরা বলতে পারি 1 × 10⁻⁵ এরকম কিছু। তো মানে এটা বললে সমস্যা কি ছিল বলতে পারবা কেউ? কমেন্টে জানাও। হিসাবের সুবিধার জন্য ডেফিনেটলি। কেন? কারণ দেখো, তুমি একটু চিন্তা করে দেখো, এই জিনিসগুলো লিখতে খুব প্যারা লাগে না? 10⁻⁻5 বা এতগুলা শূন্য, দেখবা যেগুলো দেখে মিষ্টির কথা মনে হইতেছে, খাওয়া শুরু করে দেবো। সো পড়ালেখার তখন হবে না, সেগুলো দেখতে হইতেছে খুবই বাজে, তাই না? তো বিজ্ঞানী SPL সরেনসেন তো এই জটিলতাটাকে পরিহার করার জন্য এক ধরনের স্কেল এস্টাবলিশ করেন। তো এখন স্কেলটা তো যে কোনো রকম হইলেই হবে না, তো একটা নির্দিষ্ট ফরম্যাট তো হইতে হবে স্কেলের জন্য, তাই না? যাতে করে আমরা একটা আদর্শ বা সুন্দর একটা চেহারা পাই, সুন্দর একটা মান পাই। তো চিন্তা করো, আমি যদি HCl এর যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা আমি যদি চিন্তা করি, এবং এটা হচ্ছে ধরো H+ এর ঘনমাত্রা, ঠিক আছে। তো H+ এর ঘনমাত্রা 1 × 10⁻⁵। তো এটা খুবই বিদঘুটে। তো এটাকে আমরা হচ্ছে এটার ভেতর ঢুকাইলাম, ধরো বসাবো। এখন বসায় কিভাবে সাইজ করা যায় চিন্তা করো। এখন দেখো এখানে লগ নিয়ে আসা হয়েছে। তো লগ কেন নিয়ে আসা হয়েছে? যাতে করে ওই যে 10 বেজ লগ, তো 10 কাটাকাটি চলে যায়, ঠিক আছে। আর এখানে -5, তাহলে চিন্তা করো তো এই -5 এটা তো আসলে তখন -5 হিসেবে রয়ে যাবে একটা জিনিস -5, তাই না? যদি এরকম হইতো কি হইতো বলতো, log 10 আর 10⁻⁻5 এরকম কিছু একটা আসছে, তাহলে কি হইতো, তোমার ভ্যালু কত হইতো বলতে পারবা? -5 হইতো। সো মাইনাস টাইনাস দেখতে কিন্তু ভালো লাগে না, তাই না? কষ্ট হয়। সো বিজ্ঞানীরও কষ্ট হইতেছিল। সো সে যেটা করলো, এখানে একটা মাইনাস সাইন দিল, যাতে করে আমরা সবসময় একটা পজিটিভ ভ্যালু পাই। সো এইটাকে ধরেই সে নাম দিল পিএইচ, ঠিক আছে। মেজারমেন্টের একটা ওয়ে দেখাইলো সে। হ্যাঁ, তো এখানে একটা সংখ্যা দিছে, সংখ্যা না সরি, এখানে একটা প্রতীক ইউজ করছে পি। আর যেহেতু আমরা এখানে কি করতেছি, এখানে হচ্ছে H+ এর ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, সো পি এর উপর এখানে পাওয়ার দিছে হচ্ছে H, ঠিক আছে। এইভাবে লেখা হয়, রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তারপরে তোমরা হয়তো বা কিছু জিনিস দেখছো আগে, যেমন ধরো আমি যদি এখানে এরকম করতাম যে -log, আমি যদি লিখতাম হচ্ছে -log আবির, ঠিক আছে। তো -log আবির করলে কি পাওয়া যাবে জানো? -log আবির করলে পাওয়া যাবে হচ্ছে পি, মানে
একটা সাইন এখানে দেওয়া হয়েছে, পি নিয়ে আসা হয়েছে, ওই পুইসেন্স অফ হাইড্রোজেন বলা হয় আর কি। তো এটার অর্থ হইতেছে হাইড্রোজেন আয়নের প্রাবল্য। তো এখানে এই পিটাকে ধরো নিয়ে আসছি, মানে আবিরের প্রাবল্য, সে কত ভালো পড়াইতে পারে কিংবা পড়াইতে পারে না এটা দেখতেছি, ঠিক আছে। তো এখানে কি করতাম তখন, এখানে হচ্ছে মাথার উপর আবির দিয়ে দিতাম, ঠিক আছে। তো পি অফ আবির সমান সমান মাইনাস লগ আবির, এরকম আর কি বিষয়টা। সো আমি যদি এখানে চিন্তা করি যে মাইনাস লগ দিব্য, তো মাইনাস লগ দিব্য মানে পি অফ কি হবে, দিব্য, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। আর যদি এখানে আমরা এরকম করতাম যে মাইনাস লগ কে এ, তাহলে এখানে কি লেখা যায় বলতো, তাহলে পি অফ কে এ, ঠিক আছে। এইভাবে আসলে রিপ্রেজেন্ট করা হয়। তো তোমরা এগুলো হয়তো বা দেখছো। সো আমি যদি এখানে মাইনাস লগ কে বি লিখতাম, তাহলে আমি কি করতাম, এটাকে এভাবে লিখতাম পি কে বি। সো এই জিনিসগুলা কিন্তু সবার জন্যই কমন, হ্যাঁ। সো সবসময় মনে রাখবা যে এইখানে যেটা থাকবে মাইনাস লগের ভেতরে, এইখানে যেটা থাকবে সেটাই হচ্ছে পি এর মাথায় পাওয়ার হিসেবে বসে থাকবে, বসেন বসেন করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এভাবে আসলে মানে পিএইচ স্কেলটা নিয়ে আসা হয়েছে যাতে করে তুমি হচ্ছে একটা সলিড সুন্দর মান বের করতে পারো। সো আমি যদি 10 টু দি পাওয়ার -5 এখানে বসাইতাম, তাহলে আমার মানটা আসলে কত আসতো বলতো, মাইনাস, এই যে সূত্রে মাইনাস আর এখানে -5, তার মানে হচ্ছে 5। তো এভাবে আসলে জিনিসটা ক্যালকুলেট করা হয়। তো পিএইচ স্কেল নিয়ে আরো সুন্দরভাবে আলোচনা করব পরবর্তীতে, এটা নিয়ে প্যারা করার দরকার নাই। তো এবার একটু এখানে চলে আসো। দেখো আমরা কিন্তু দেখছিলাম যে KW সমান সমান H প্লাস ইন্টু হচ্ছে OH মাইনাস, ওকে। তো এখন দেখো তো যে KW এর একটা ভ্যালু তো আমরা জানি, সরো এখানে বসায় দিছি, হ্যাঁ। তো বসায় দিছি, বসানোর পরে আমরা একটা কাজ করতেছি, এই ধরনের জিনিসগুলো দেখতে আসলে খুব একটা সুন্দর লাগে না। তো আমরা একটা সূত্র ফর্ম করার চেষ্টা করতেছি। তো দেখো কি করি, এখানে হচ্ছে লগ নিছি। সো লগ নিলে ভেতরে যারা গুণ হিসেবে থাকে তারা কি করে বলতো, তারা হচ্ছে যোগ হিসেবে, দিতেছি, তারা আসলে যোগ হিসেবে বসে দেয়, তাই না। তাহলে কি করলাম, লগ এইচ প্লাস, আর এখানে সূত্রের প্লাস দিলাম, মানে লগ এ ইন্টু বি এর সূত্র ফালাইছি, 19 এ পড়ছো, লগ ওইচ মাইনাস, আর তাহলে কি হবে বলো, তাহলে হচ্ছে এখানে আমরা শুধু লগ নিছি, তাহলে হচ্ছে এখানে -14 থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে পিএইচ এর যেহেতু একটা সূত্র জানি, পিএইচ সমান সমান আমরা জানতাম হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। তো আমি একটা সম্পর্ক স্টাবলিশ করার চেষ্টা করতেছি, হ্যাঁ। তো পিএইচ যদি এরকম হয় তাহলে পিওএইচ সমান সমান কি হবে, এটাও হয়তো বা তোমরা জানো, মাইনাস লগ ওইচ মাইনাস। যদি এখানে HCl না নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা নিতাম, সেক্ষেত্রে এইভাবে মেজার করা হইতো। তো ঠিক আছে, তাহলে একটা মাইনাস সাইন দ্বারা গুণ করে দিলাম, গুণ করছি, দেখো তাহলে গুণ করলে আমাদের কি হয়ে যাবে, এই মাইনাসটা কাটাকাটি চলে যাবে। সো এখানে প্লাস বসে পড়ছে, আর এখানে দেখো প্লাস দিয়ে মাইনাসটা বসাইছি, কারণ আমরা সুন্দর একটা সূত্র ফর্ম করতে চাই। সো তাহলে এই যে মাইনাস লগ এইচ প্লাস, এটাকে আমরা বলতেছি হচ্ছে পিএইচ, আর এখানে মাইনাস লগ ওইচ মাইনাস মানে হচ্ছে পিওএইচ। তো পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14, এরকম একটা সূত্র কিন্তু আমরা সবসময় মুখস্থ রাখবো। তার মানে কোন দ্রবণের পিএইচ যদি আমি জানি, তাহলে তার পিওএইচও কিন্তু বের করা যাবে যদি আমরা এই সূত্রটা মনে রাখি, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু এস্টাবলিশ করে দেখাই দিলাম। আর জানি কি দেখাবো, হ্যাঁ, পিএইচ স্কেল। তো পিএইচ স্কেলটা চলো একটু দেখে। এখন দেখো, তো পিএইচ এর স্কেলের যে মান, সেটা কত থেকে কত পর্যন্ত হয় বলতে পারবা কেউ? কমেন্টে জানাও দেখি যারা আছো। কত? 0 থেকে 14। 0 থেকে 14। তো 0 থেকে 14 কেন হইল, কেমনে আসলো? আচ্ছা ঠিক আছে, না এই স্কেলটা যখন এস্টাবলিশ হয়েছিল তখন কি করা হয়েছিল আমরা একটু খেয়াল করি। দেখো, তো আমরা তো নরমালি জানি যে মাইনাস লগ এইচ প্লাস মানে হচ্ছে পিএইচ, বা আমরা এভাবে বলি পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস। তো এখন আমরা যদি একটা কাজ করি, যে এখানে HCl এর কথা চিন্তা করি, তো HCl এর ঘনমাত্রা ধরো আমি নিব হচ্ছে, কত নিব, আমি নিব হচ্ছে 0.5
0 না, ধরো 1 নিব, হ্যাঁ 1 নিছি, তাহলে আমাকে কি কেউ বলতে পারবা যে HCl এর ঘনমাত্রা যদি তোমার 1 হয় তাহলে H প্লাস আর Cl মাইনাস সবার ঘনমাত্রা কত করে হবে? 1 করে হবে, কারণ এদের সহগ হচ্ছে 1 আছে, তাই না? তাহলে এটা 1, এটার সহগও যেহেতু 1, সো এটা 1, এটাও হচ্ছে 1। যদি এরকম হইতো, দেখো যদি সালফিউরিক অ্যাসিড হইতো, মারে মা, যদি ওরে মা, দেখছো কি সুন্দর ডিজাইন। তো সালফিউরিক অ্যাসিড যদি হইতো তাহলে তুমি একটু চিন্তা করো তো, যে এটার ঘনমাত্রা যদি হইতো 1, তাহলে তোমার সালফিউরিক অ্যাসিড থেকে কি হয় 2H প্লাস আর হচ্ছে SO4 2 মাইনাস, এরকম ভাবে ভাঙে, তাই না? তাহলে এটা যদি 1 হইতো তাহলে এটা কত হবে? 2 into 1, মানে এই যে সহগ আছে সেটা আসলে এটার সাথে গুণ হিসেবে বসে যাবে আর এখানে হবে 1। সো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তো ধরো আমরা যেটা করতেছি এখানে হচ্ছে HCl এর একটা কনসেন্ট্রেশন নিছি, তো এটা আসলে আমরা নেই না, এটা আসলে যে পিএইচ স্কেলটা এস্টাবলিশ করছে সেই নিছে। সে যেটা করলো, সে হচ্ছে 1 মোলার HCl নিল। তো 1 মোলার HCl নিয়ে সে হচ্ছে পিএইচ মেজারমেন্ট করলো। সো পিএইচ মেজারমেন্ট করার পরে আমাদের একটা ভ্যালু পাওয়ার কথা। তুমি চিন্তা করো তো ভ্যালুটা কত হবে? এখানে 1 বসাও, -0 কত হবে? -0। তো মাইনাস আসলে 0 তো হয় না, এটা শুধু 0, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত কি ঠিক আছে বিষয়টা? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন একটু দেখো যে আমরা হচ্ছে 1 মোল HCl নিলাম, তো সে হচ্ছে পিএইচ মেজারমেন্ট করার চেষ্টা করতেছে, একটা পিএইচ এস্টাবলিশ করার চেষ্টা করতেছে, পিএইচ স্কেল। তো 1 মোল HCl নিল, সে হচ্ছে মেজার করলো পিএইচ পাইলো হচ্ছে 0, ঠিক আছে? এবং সে যেটা করলো যে এরপরে সে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নিল। তো 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে সে হচ্ছে একটা পিএইচ এর ভ্যালু বের করার চেষ্টা করতেছে। তাহলে চিন্তা করো তো, যে পিএইচ এর ভ্যালু যদি বের করতে চায় তাহলে কত হবে সেটা? 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য তুমি কি জানো? পিএইচ প্লাস POH সমান সমান 14। তাহলে পিএইচ সমান সমান কি হবে দেখো তো, 14 মাইনাস লগ OH মাইনাস কত হবে? 1, তাই না? তার মানে সেটা কত দাঁড়াচ্ছে? 14 দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, তাইলে এখানে সে বসাইলো হচ্ছে 14, ঠিক আছে? তো এখন দেখো, যে কোনো স্কেল এস্টাবলিশমেন্টের জন্য বা যে কোনো একটা স্কেল প্রতিপাদন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তোমার হচ্ছে দুইটা বিন্দু লাগে। একটা হচ্ছে তোমার নিম্ন স্থির বিন্দু, তোমরা কিন্তু দেখছো ফিজিক্সে, তোমরা ওই যে থার্মোমিটার টিটার মেজার করছো, হ্যাঁ? তো একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, ঠিক আছে? তো এই SPL সরেনসেনও এইভাবে 1 মোলার HCl ব্যবহার করে একটা পিএইচ এর যে ভ্যালু পাইছে সেটাকে দিল হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এবং 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে সে একটা ভ্যালু পাইলো, সেটাকে দিল হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, হ্যাঁ? যাতে করে অ্যাসিড এবং ক্ষার দুই ধরনের বৈশিষ্ট্যই তার ওই পিএইচ স্কেলের মধ্যে থাকে। তাহলে চিন্তা করো, এই 0 থেকে 14 পর্যন্ত তাহলে যত মান সম্ভব সবকিছুই মেজারেবল হবে না, বলো তো? হ্যাঁ। সো এই বিভিন্ন কনসেন্ট্রেশন মেজারমেন্টের জন্য সে হচ্ছে এরকম একটা স্কেল এস্টাবলিশ করে দিল, এবং এই স্কেলের মধ্যে মাঝামাঝি যে দাগটা সেটা কত হবে? সেটা কিন্তু পিএইচ স্কেলের ক্ষেত্রে 7 থাকে, তাই না? 7 থাকে, ঠিক আছে? তো 7 যখন হয় তখন আমরা কি বলি? কোন একটা পদার্থ কেমন? নিরপেক্ষ বলে থাকি, তাই না? তো 7-এর জন্যই কেন নিরপেক্ষ হইল সেটা কি বুঝতে চাও? সেটাও কিন্তু বোঝা যায়। আচ্ছা চলো আমরা কেন 7-এর জন্যই নিরপেক্ষ বলে থাকি সেটা একটু দেখে আসি। দেখো, তো আমরা একটা কাজ করি, যে আমরা একটা জিনিস জানতাম। কি জানতাম? আমরা জানতাম যে H প্লাস ইন্টু হচ্ছে OH মাইনাস, এই দুইটা মিলে আসলে কত হয়? এই দুইটার গুণফল কত হয়? 10 টু দি পাওয়ার -14, তাই না? তো এখন দেখো তো এই যে দুইটা আমরা এভাবে মেজার করতে পারছিলাম, তো আমাদের কি ছিল? এই দুইটার কনসেন্ট্রেশনে সিমিলার টাইপের ছিল না, তাই না? 10 ইনভার্স 7 করেছিল, 10 ইনভার্স 7, তারপর হচ্ছে 10 ইনভার্স 7। তাহলে একটা কাজ তো করাই যায়, আমরা তো এইভাবে লিখতেও পারি যে যাহাই H প্লাস এর ঘনমাত্রা তাহাই আসলে
OH মাইনাসের ঘনমাত্রা লিখতে পারি। হ্যাঁ ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি H প্লাস হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, তো H প্লাস হোল স্কোয়ার লিখলাম, এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -14 আছে, ঠিক আছে। তো এখন একটা কাজ করি, আমরা হচ্ছে স্কোয়ারটাকে বাদ দিয়ে রুট নিয়ে আসি। সো রুট যদি নিয়ে আসি তাহলে এখানে থাকবে শুধু H প্লাস, আর এখানে কত থাকবে বলতে পারবা? হ্যাঁ 10 ইনভার্স 7 থাকবে। এটা কি বুঝো নাকি? বুঝো তো মনে হয়, পাওয়ারে ইয়ে হবে আর কি, আশা করি বুঝো। তাহলে এখানে 10 ইনভার্স 7 চলে আসছে। তো এখন একটা কাজ করি, চলো আমরা পিএইচটা বের করার চেষ্টা করি। তো পানি তো জানি যে পানি থেকে আসলে আমরা H প্লাস পাই কিংবা OH মাইনাস পাই, পানি কি একটা নিউট্রাল যৌগ, তাই না? তো তার পিএইচ যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে কত হয়? -log H প্লাস। তো H প্লাসের ভ্যালুটা কত? H প্লাসের ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -7। আমি যদি হিসাব নিকাশ করি এটা কত আসবে? ডেফিনেটলি 7 হবে। এবং আমরা পানি থেকেই যেহেতু পিএইচটা বের করলাম এখানে, আর পানি যেহেতু উভধর্মী, এটা কিন্তু আমরা জানি অলরেডি। সো আমরা বলতে পারি যে এই উভধর্মী বা হচ্ছে নিউট্রাল যে কোনো পদার্থের জন্য পিএইচ ডেফিনেটলি কি হবে? 7 হবে বা 7 হইতে হবে। সেই কারণে কিন্তু আমরা এই 7টাকে আসলে নিরপেক্ষ বলে থাকতেছি। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তো এখন একটু চিন্তা করো, তাহলে নিরপেক্ষর এই দিকে কি আছে? এই দিকে দেখতেছি আমরা হচ্ছে ক্ষার আছে। সো 7-এর এই পাশে যত যাব ক্ষার ধর্মিতা তত কি হবে? বাড়বে। মানে আমরা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি? আমরা ক্ষারের দিকে যাচ্ছি। আর দেখো নিরপেক্ষর এই পাশে যদি চিন্তা করি, এই পাশে হচ্ছে আমাদের অ্যাসিড আছে, তাই না? তো অ্যাসিডের দিকে যদি যাই তাহলে কি হবে? যত অ্যাসিডের দিকে যাইতে থাকবো, HCl এর দিকে যাইতে থাকবো, অম্ল ধর্মিতা তত বাড়তে থাকবে। তো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তো এগুলো হাবিজাবি পেশাল, তো প্রথম দিকে একটু পেশালি পড়তে হবে যাতে করে আসলে ফার্স্ট ইয়ারের পোলাপান মন খারাপ না করে। তো আশা করি পেশাল আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তো এখন যে কোনো একটা পদার্থের পিএইচ যদি গ্রেটার দেন 7 হয় তাহলে সেই পদার্থটা কেমন হবে? ক্ষারধর্মী। পিএইচ 7 হইলে নিরপেক্ষ, আর পিএইচ যদি লেস দেন 7 হয় তাহলে হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে দেখো যে কোনো একটা অ্যাসিড যার পিএইচ হইতেছে 2, আরেকটা অ্যাসিড হিসাব নিকাশ করে দেখলাম তার পিএইচ আসলো হচ্ছে 4, তাহলে কোন অ্যাসিডটা তীব্র অ্যাসিড হবে বলতে পারবা? যেটা হচ্ছে 2, তাই না? কারণ আমরা কিন্তু বলছিলাম যত এদিকে যাচ্ছি মানে হচ্ছে এখানে কত 0, তাহলে এটা কত 1, এটা 2, এটা 3, এভাবে আসলে বাড়বে 7, তারপরে 8, 9 এন্ড সো অন। তো যত এদিকে যাচ্ছি তত হচ্ছে অ্যাসিডের দিকে ধাবিত হইতেছি। সো অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক্স বাড়তে থাকবে। সো পিএইচ যার 2 সে হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড। ওকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা বুঝলাম। তো এবার চলে আসো এখানে। তো এখন দেখো একটা জিনিস বলি, যে আমরা যখন HCl এর কনসেন্ট্রেশন হিসাব করি বা বলি, যেমন ধর আমরা বললাম 0.1 মোলার HCl, ঠিক আছে? আমরা যদি এখানে লিখতে চাই বিক্রিয়াটাকে তাহলে এভাবে লিখতাম যে HCl ভাঙবে, তো ভেঙে H প্লাস আর হচ্ছে Cl মাইনাস প্রডিউস করবে বা তৈরি করবে। তো আমরা বলতাম যে আসলে এখান থেকে সম্পূর্ণটাই আসলে ভেঙে যায়। হ্যাঁ, তো এটা যদি 0.1 থাকে তাহলে ডেফিনেটলি আমার এই অ্যাসিড থেকে যে পরিমাণ H প্লাস পাইতেছি সেটাও আসলে 0.1ই হবে। এটা আমরা বলতাম যে টোটাল অ্যাসিড বিয়োজিত হয়ে যাবে, সম্পূর্ণটা বিয়োজিত হয়ে আমাদের আয়ন প্রডিউস করবে এবং এটার ভ্যালু হচ্ছে 0.1। আচ্ছা, তো এটা আমরা বলতে পারতাম কারণ আমরা জানি যে এখানে এই সেল অবশিষ্ট থাকে না, এই ঘটনাটা ঘটে। এখন একটু চিন্তা করো যে আমি যদি একটা মৃদু অ্যাসিড নিতাম, আমরা জানি যে মৃদু অ্যাসিড হচ্ছে এরকম উভমুখী ডিরেকশন দিয়ে লিখতে হয়। এটা হচ্ছে CH3C ডাবল মাইনাস আর হচ্ছে H প্লাস। তো এখন আমি যদি 0.1 মোলার CH3C ডাবল H নেই, এটা কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন আমি কি বলতে পারবো যে এখানে আমার H প্লাস এর কনসেন্ট্রেশন এখান থেকে যা পাবো সেটাও 0.1ই হবে? এটা কিন্তু আসলে বলতে পারবো না। হ্যাঁ,
কারণ এখানে উভমুখী ডিরেকশন, আমরা কিন্তু জানি না যে এখানে আসলে সম্পূর্ণ এটা ভেঙে এখানে প্রডিউস এটা করবে কিনা। এমন হইতে পারে ধরো এখানে 0.1, এই CH3COOH আছে 0.1, তো সে ভেঙে যে H প্লাসটা দিল সেটা হচ্ছে দিল এরকম, যেখান থেকে ভাঙলো 0.0001, তাহলে H প্লাস কতটুকু তৈরি হবে বলতো? 0.0001 পরিমাণ তৈরি হবে, মানে যতটুকু বিয়োজিত হবে ততটুকু তৈরি হবে। আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে একটা মৃদু অ্যাসিড বা একটা মৃদু ক্ষার সম্পূর্ণটাই বিয়োজিত হয়ে 0.1 প্রডিউস করবে। সো কাহিনীটা কি বুঝতে পারছো কি বলতেছি? আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। সো এ কারণে দেখো আমরা যখন হিসাব নিকাশ করতাম যে কোনো একটা অ্যাসিডের পিএইচ, তো সেক্ষেত্রে আসলে কি করতাম একটু খেয়াল করে দেখি। দেখো আমরা কি করতাম, আমরা হচ্ছে ধরো 1 মোলার না দিয়ে আমরা হচ্ছে 0.1 মোলার আমরা হচ্ছে HCl এর একটা কনসেন্ট্রেশন মেজার করতাম, বা পিএইচ ধরো বের করতেই পারি, কারণ পিএইচ এর কিভাবে বের করতে হয় সেটা জানি। তো আমরা কি করতাম, পিএইচ সমান সমান -log, তো এখানে হচ্ছে H প্লাস লিখতাম, H প্লাসের ঘনমাত্রাটা বসাইতাম। সো HCl কে ভাঙলে আসলে কি পাওয়া যায়, H প্লাস পাওয়া যায়, আর হচ্ছে Cl মাইনাস পাওয়া যায়। সো আমার এটা যদি 0.1 হয়, এটাও হচ্ছে 0.1, কারণ এখানে সহগ আছে 1। সো আমি যদি এটাকে এভাবে লিখতে চাই যে 1 × 0.1 এরকম একটা কিছু, ঠিক আছে, তাহলে এখানে আমরা সুন্দর করে কি করতাম, H প্লাস এটার মান বসাই দিতাম। তাহলে এখানে একটু চিন্তা করো, H প্লাসের টোটাল কনসেন্ট্রেশনটা আসলে কত বলবো আমরা বলবো হচ্ছে সহগ যেহেতু 1 আছে, তো 1 × 0.1 এভাবে বলতাম, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে আমরা মেজার করতাম, যা আসতো তাই অ্যান্সার হইতো। এখন আসো আমরা যদি একটা কাজ করি, এই 0.1 মোলার HCl না বলে এবার আমরা এটাকে বললাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে জিনিসটা কি হইতো? তাহলে তোমরা কি করতা? তাহলে তোমরা একটা কাজ করতা, হ্যাঁ 0.1 তখন থাকতো না H প্লাসের কনসেন্ট্রেশন। কারণ কি? কারণ এখানে আসলে তুমি যদিও 1 মোল সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছো, সালফিউরিক অ্যাসিড দিয়ে ভাঙতেছো, কিন্তু তোমার এখানে H প্লাস কিন্তু প্রডিউস হইতেছে 2টা, 1 মোল থেকে 2 মোল প্রডিউস হচ্ছে। সো তুমি এখানে বলতা হচ্ছে 0.1, এখানে কি করতা বলো তো, 2 × 0.1 এরকম কিছু একটা করতা না? তারপরে কি করতা, তারপরে এই যা পাইছো এটাকে তুমি ধরে নিয়ে এখানে বসাই দিতা। আচ্ছা, তো কি বসাইতা, 2 × 0.1 বসাইতা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? ইয়েস, আচ্ছা, ওকে। তাহলে এখন একটু খেয়াল করো, তুমি এই যে 0.1টা বসাইছো, এটা আসলে কি, এটা কার ঘনমাত্রা? 0.1টা কিন্তু তোমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, বা আমরা বলতে পারি সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, ওকে। আর তার পাশে যে সংখ্যাটা গুণ করা হয়েছে, সেই সংখ্যাটা আসলে কি মেজার করতেছে বা কি ইন্ডিকেট করতেছে? সেটা হচ্ছে H এর সংখ্যা, বা আমরা বলতে পারি H প্লাসের সংখ্যা, রাইট? ওকে। তো আমরা যখন HCl এর ব্যাপারটা দেখতেছিলাম, সেখানেও কিন্তু আমরা এরকমই করছি, 1 × 0.1 করছিলাম। তখন এই 0.1টা ছিল আমাদের HCl এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আর 1টা কি ছিল বলতো, HCl থেকে প্রাপ্ত H প্লাসের সংখ্যা, ওকে। তাহলে একটা জিনিস কি খেয়াল করছো, যে দেখো এখানে একটা কনসেন্ট্রেশন আমরা সব সময় গুণ করতেছি, এবং এই কনসেন্ট্রেশনটা সব সময় কার হইতেছে, যে দ্রবণ নিয়ে আমরা কাজ করতেছি বা যে অ্যাসিড নিয়ে আমরা কাজ করতেছি তার কনসেন্ট্রেশনটা হইতেছে। সো এখানে আমরা 0.1 বা এখানে এই অ্যাসিডের ক্ষেত্রে 0.1 এভাবে না দিয়ে এটা তো ভিন্ন কিছু হইতে পারতো, 0.2 নিলে 0.2 বসাইতে হইতো, 3 নিলে 3 বসাইতে হইতো। তাহলে এখানে আমরা একটা জেনারেল ফর্ম দিতে পারি, এটাকে আমরা দিতে পারি C, ওভারঅল কনসেন্ট্রেশন, রাইট? ওকে, আচ্ছা। আর এই যে সংখ্যাটা যেটা আসলে ভ্যালি করতেছে, সেই সংখ্যাটাকে আমরা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, যেটার নাম হচ্ছে তুল্য সংখ্যা, বা একটা সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি, যেটাকে আসলে ই দ্বারা প্রকাশ করা হয়। ই মানে কি? ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার, ঠিক আছে? তো এই যে সংখ্যাটা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে এটা 2, এটার নাম কি? এটার নাম হচ্ছে তুল্য সংখ্যা। যারা সেকেন্ড ইয়ারে আমরা ক্লাস করছো তারা ডিটেইলস সবকিছু জানো।
তো ওদের কাছে নতুন না জিনিসগুলা। আর এখানে HCl এর জন্য যদি বলি তাহলে এটার তুল্য সংখ্যা কত হবে 1, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে এখানে দেখতেছি 2 হবে। তাহলে একটা জিনিস কি বোঝা যায় যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যার কনসেপ্টটা কি কাজে করতেছে বলো তো? অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা বলতে আমরা কি বুঝবো দেখো তো? অ্যাসিড যতগুলা H+ দান করতে পারে সেটাই হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা। তাহলে যতগুলো H+ দান আমরা যদি সমস্ত অ্যাসিডের কথা চিন্তা করি, সো অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যতগুলো H+ দান করতে পারে, দানে সক্ষম। আচ্ছা, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যা বলতে পারি কত? সালফিউরিক অ্যাসিড দেখতেছি 2টা হাইড্রোজেন আছে, সো তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। HCl এর ক্ষেত্রে তুল্য সংখ্যা যদি বলতে চাই তাহলে তুল্য সংখ্যা কত হবে? 1, কারণ একটা H+ দিতে পারবে। আমি যদি এটার কথা চিন্তা করি H3PO4 তাহলে তুল্য সংখ্যা কত হবে? 3। আমি যদি এটার কথা চিন্তা করি H3PO2 এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? 3। হ্যাঁ 3 হবে তাই না? 1 হবে। আচ্ছা 3 না 1 দেখি, একটু ভোট দাও তো দেখি, কমেন্টে জানায় দাও দেখি। এই 1 কেন বলতো সাজব? আমি এখানে 3টা হাইড্রোজেন দেখতেছি, তুমি কি পাগল হয়ে গেলা দিব্যু? হ্যাঁ না ভাই, গালওয়ান হবে একে এক পাওয়া যায় না। ওরে বাবা রে বাবা, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যারা ফেসবুকে আছো একটু জানাও দেখি কয়জন, এখানেও কমেন্ট করো, আমি একটু দেখবো চেহারাগুলো দেখি কি ভাবো তোমরা। ভাই আসলে সেটা একটা দান করবে, এটা মানে কেন কি হইছে? তার ভাগ্যে সেসব দান করতে সেটাই দান করতে হবে। পাসওয়ার্ড যুক্ত আছে একটা, আর আমগুলো তো ডাবল বন্ডে যুক্ত। ওরে বাবা রে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তো H3PO3 হচ্ছে 2। আচ্ছা আরেকটা নিয়ে আসছে। আচ্ছা H3PO2 এটার নাম কি বলো? এইটা কি অ্যাসিড না? নাম কি হবে এটা বলতে পারবা? H3PO2। আচ্ছা এখানে কমেন্ট লিখছে, দাঁড়াও আমি একটু কমেন্ট গুলা পড়ে নেই ফেসবুকে। 2 2 3 3 একজন বলছে 1। প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা হচ্ছে যে এখানে যে H3PO2 আছে, হ্যাঁ PO2 তো এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? 3 না 1? তুল্য সংখ্যা কি ছিল? যতগুলো H+ দান করতে পারে। সো আমার প্রশ্ন হচ্ছে যে H3PO2 কয়টা H+ দান করতে পারবে, এটা ছিল প্রশ্ন। তো যারা অ্যান্সার দিছো হচ্ছে 3 তারা আসলে পারো নাই, তারা ভুল করছো। যারা অ্যান্সার দিছো হচ্ছে 1 তারা সঠিক অ্যান্সার দিছো। এখন যারা অ্যান্সার দিছো হচ্ছে 1 তারা হয়তো বা বুঝে শুনে অ্যান্সার দিতেছো। তো আমি একটু দেখাই কেন এখানে 1, আর কেন ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে H3PO4 ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে কেন হচ্ছে 3 সেটা একটু দেখাই। কারণ এখানে দেখো এটা আমাদের কনফিউশন হয় যে ফসফরিক অ্যাসিডে আসলে 3টা H+ আছে, মানে 3টা H আছে, সো 3টা দান করতে পারবে, এটাই স্বাভাবিক। আবার এখানেও তো আসলে H3PO2 এটার নাম কি? ফসফিনিক অ্যাসিড। ফসফিনিক অ্যাসিড লিখে দেই, ফসফিনিক অ্যাসিড। তো এটাকে আমি এভাবে মনে রাখতাম, যে মনে আছে যারা আমার ক্লাস করছো তাদেরকে বলছিলাম যে ফসফিনিক মানে কি, মানে যে এখানে দেখো ফিনিকের সাথে পিনিক গন্ধ আছে। সো পিনিক করলে মানে কি হয়? পিনিক করলে হচ্ছে অক্সিজেন কমে যায়, জীবনের আয়ু শক্তি কমে যায়। সো আয়ু যেহেতু কমে দেয়, মনে রাখবা যে সেক্ষেত্রে H+ কম ছাড়বে, সবচেয়ে কম ছাড়বে। ঠিক আছে, এভাবে মনে রাখতাম আর কি। পিনিক করা মানে বুঝো তো? ওটা বোঝা যায়। হ্যাঁ ওটা বোঝা যায়, ওটা বোঝার কথা, বড় হয়েছে তোমরা। আচ্ছা যাই হোক, আর মেয়েরা না বুঝতে পারলে সমস্যা নেই, ফসফিনিক অ্যাসিড মানে ফসফিনিক অ্যাসিড। ঠিক আছে, একটা দান করবে। তো এবার এখানে আসো, আমরা হচ্ছে দেখাই একটু স্ট্রাকচারটা। আমি একটা স্ট্রাকচার আঁকি দেখি, এরকম কিছু একটা। ও আর এখানে হচ্ছে ও, এটা কি আঁকছি? কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, তাই না? H3PO4। আচ্ছা, তো আমরা বলছিলাম এখানে আসলে 3টা হাইড্রোজেন বের হয়ে যাবে। কেন বের হবে? কারণ কি দেখো, এখানে কি হবে একটু খেয়াল করো। এই যে অক্সিজেন আছে আর এই যে হাইড্রোজেন আছে, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যগুলা কত একটু খেয়াল করি।
অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত মনে আছে? 3.5, ঠিক আছে, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1, এরকম করে থাকে, ঠিক আছে। তাহলে চিন্তা করো যে আমরা একটা জিনিস জানতাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে টানাটানি তত বেশি হবে, এবং টানবে কে? আমরা বলছিলাম, তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ছো ফার্স্ট পেপারের, তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে, হ্যাঁ, সে স্বভাব খারাপ, সে হচ্ছে অনেকটা ধরে টানাটানি করে। সো অক্সিজেন কি করবে? সে হচ্ছে এই যে সমযোজী বন্ধনে যে শেয়ারকৃত ইলেকট্রন আছে, যেটা দুইজন মিলে শেয়ার করতেছিল, সেটা আর ওর কাছে থাকতে দিবে না, অনেকটা ধরে টানাটানি শুরু করবে। নিজেরটা তো টানবেই, আরেকজনেরটা ধৈরাও টানবে। তাহলে কি হবে? তাহলে ওর মাথায় একটা নেগেটিভ চার্জ চলে আসবে, হ্যাঁ, সে আংশিকভাবে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে যাবে। তাহলে চিন্তা করো কেন নেগেটিভ চার্জ হলো, বুঝতেই পারতেছো যে টোটাল ইলেকট্রনটা শিফট করছে, এই পাশে সরে আসছে। আর বিপরীতভাবে এখানে কি হবে? পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এখন পজিটিভ চার্জ যদি সৃষ্টি হয়, এখন চিন্তা করো অক্সিজেন আসলে পুরাটা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে H+ তো আসলে কষ্ট পাবে, ব্যথা পাবে। সো মনের দুঃখে সে দ্রবণে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে এখানে অক্সিজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, তো এখানেও কি আসলে টানাটানি সম্ভব? তাহলে টানাটানি সম্ভব মানে কি? কষ্ট পাওয়া, আর কষ্ট পাইলে H+ সুন্দর করে এখান থেকে বের হয়ে চলে আসবে। তাহলে যত জায়গায় টানাটানি সম্ভব সব জায়গা থেকে আসলে H+ বের হয়ে চলে আসবে। তাহলে আমরা বুঝতেছি এখান থেকে আসলে তোমার 3টা H+ বের হয়ে চলে আসবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? আর এখানে কি হইতেছে? এখানে আসলে কিছুই না, এখানে হচ্ছে ব্যাক বন্ডিং করবে আর কি, ও টান দিবে আবার লাগাই দিবে। সো এখান থেকে আসলে ওরকম কিছু হবে না। আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আছে, আর এখানে ব্যাক বন্ডিং হবে, ঠিক আছে। সো এটা বের হবে না, এখান থেকে কোনো কিছু বের হওয়ার সিস্টেম নাই। এবার আসো এখানে, তা আমি যদি এইটা আঁকি, দেখো আহা, আর এখান থেকে ও, তো এখান দেখো তো এটা কি আঁকছি, বলতে পারবা কেউ? একটু বেকাতেরা করে আঁকলাম যাতে তোমরা একটু বিপদে পড়ো আর কি। এটা কি? এটার সংকেত কি? H3PO2। এটার নাম জানি কি? এই বলো তো ছেলেরা। পিনিক কাঠামো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফসফেনিক অ্যাসিড, ঠিক আছে। হ্যাঁ, এই তো পিনিক টিনিক করছে আর কি। অক্সিজেন কমে গেছে, আর অক্সিজেন কমছে মানে কি? হাইড্রোজেনও কম ছাড়বে। এখন কেন কম ছাড়বে দেখো, একটু খেয়াল করো। তো এখানে দেখো টানটানি সম্ভব কোন জায়গায় ভাইয়া? কোন জায়গায় টানটানি? এদিকে টানটানি সম্ভব মনে হইতেছে না, দেখো তো। অক্সিজেন আর হাইড্রোজেন থাকলেই মনে করো টানটানি শুরু হয়ে যাবে, খেলা শুরু। তাহলে হাইড্রোজেন সুন্দর করে বের হয়ে যাবে এখান থেকে। বাট এখানে একটু খেয়াল করো যে এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, বাট লাইগা আছে কার সাথে? সেটা হচ্ছে ফ্যাক্ট। দেখো এখানে অক্সিজেনের সাথে লাইগা ছিল, তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি ছিল, আর এটা ছিল 2.1। আর এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 হলেও ফসফরাসের কিন্তু মনে হয় 1.9, এরকম কিছু। সো পার্থক্য খুবই কম। সো পার্থক্য যদি খুব কম হয়, টানাটানি কিন্তু সম্ভব না আলটিমেটলি, ঠিক আছে, নেহায়েত কম। সো টানাটানি যদি না হইতে পারে, তাহলে কিন্তু কখনো এখান থেকে হাইড্রোজেন বের হয়ে আসার প্রশ্নই আসে না। কাহিনীটা বুঝতে পারছো? সো যদিও এখানে হাইড্রোজেনরা লাইগা আছে, কিন্তু এখান থেকে কিন্তু কখনোই হাইড্রোজেন বের হইতে পারবে না। তাহলে দ্রবণে আসলে এই পিনিক অ্যাসিড কয়টা H+ দান করবে? একটা। তাহলে তার তুল্য সংখ্যা কত? 1। বোঝা যায় ভাইয়া? ইয়েস ইয়েস, আশা করি বুঝতে পারছি। সো এই সমস্ত জিনিসগুলো একটু মনে রাখবা। আর আরেকটা জিনিস বলি, এই H3PO3 এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফরাস। হ্যাঁ, ফসফরাস অ্যাসিড। সো ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে কি হবে জানো? এটার ক্ষেত্রে কয়টা বের হবে? দুইটা বের হবে। সিমিলার স্ট্রাকচার, সেখানে একটা হচ্ছে ফসফরাসের সাথে লেগে থাকবে, ওইটা বের হবে না, বাকিগুলো অক্সিজেনের সাথে লাগা থাকবে, সেগুলো বের হয়ে যাবে। সো এই তিনটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবা ফর অবজেক্টিভ এন্ড ফর অল এক্সামস। এগুলা কিন্তু ভুল করে বলাবা। ওকে, তো আশা করি আমি এই জিনিসগুলো বোঝাইতে পারছি। তো এখন আমি একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা দেখো। আমি এখানে তোমাকে যতগুলা উদাহরণ দেখাইছি, সালফিউরিক অ্যাসিড কিংবা HCl, হ্যাঁ, তো এগুলো আসলে কেমন অ্যাসিড? তীব্র নাকি মৃদু? কেমন অ্যাসিড? তীব্র অ্যাসিড ছিল, তাই না? তো তীব্র অ্যাসিডের ক্ষেত্রে দেখো তো আমরা এরকম একটা জিনিস কি লিখতে পারি কিনা, যে পিএইচ বের করার জন্য আমরা কি করতাম? -log H+ করতাম, তাই না? তো H+ এর জায়গায় আমরা আসলে কি করতাম মনে আছে?
আমরা হচ্ছে ওই H প্লাসের সংখ্যাটা লিখতাম আর গুণ দিয়ে টোটাল দ্রবণের কনসেন্ট্রেশনটা লিখতাম, তাই না? হ্যাঁ, তাহলে এখানে দেখো H প্লাসের সংখ্যাটাকে তো আমরা আসলে তুল্য সংখ্যা হিসেবে ইন্ডিকেট করতে পারি অ্যাসিডের জন্য। তাহলে এখানে আমরা কত দিতে পারি? এখানে জেনারেল ফর্ম দেখানোর জন্য ই দিছি। ওকে, আচ্ছা, আর ওই কনসেন্ট্রেশনটাকে ইন্ডিকেট করার জন্য আমরা হচ্ছে সিটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো তীব্র অ্যাসিডের জন্য কিন্তু আমাদের এরকম একটা জেনারেল ফরমেশন আমরা বের করতেই পারি। তো তীব্র অ্যাসিড হোক কিংবা তীব্র ক্ষারও যদি হয় সেক্ষেত্রে একইভাবে আমরা POH ক্যালকুলেট করব, আর POH মানে হচ্ছে OH মাইনাস। ঠিক একইভাবে এখানেও আসলে আমরা কি নিয়ে আসতে পারি? E ইন্টু সি নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অ্যাসিডের ক্ষেত্রে তো তুল্য সংখ্যার কনসেপ্ট বললেন যে যতগুলা H প্লাস দানে সক্ষম সেটা হচ্ছে অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা। তাহলে ক্ষারের জন্য তুল্য সংখ্যা কি হবে বলো তো? কমন সেন্স খাটাও। হ্যাঁ, ওরে বাবা, আবার আরেকজন এটা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা OH দিয়ে দেখাচ্ছি, ওই H গ্রহণের সিস্টেম পরে দেখাবো। সো যতগুলা OH মাইনাস দানে সক্ষম সেটা হচ্ছে ক্ষারের জন্য তুল্য সংখ্যা, OH মাইনাস দানে সক্ষম। ঠিক আছে, ক্যাটায়নের মোট চার্জ, অ্যানায়নের মোট চার্জ, এগুলো আমরা হিসাব করতাম লবণের জন্য। দান করতে পারবো না, যেমন ক্যালসিয়াম অক্সাইড, সেই ওগুলা কি তুমি কি বলো? ওগুলা কি ডাইরেক্ট ক্ষার বলো? লবণও বলো না, ক্ষারীয় যৌগ বলো। ঠিক আছে, সো ওই সমস্ত জিনিস দিয়ে আসলে তোমাকে ওরকম POH বের করতে দিবে না। লজিক খাটাও। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে POH আছে না ভাই? সো বুঝছো কাহিনী কি বলতে চাইলাম? তো ব্যাপারটা হচ্ছে ওরকম আর। তো আশা করি বুঝতে পারছো। এবার আসো এইখানে, তো তীব্র অ্যাসিড ক্ষারের কাহিনী আমরা বুঝলাম। তো এবার এখানে চলে আসো, আমাদের বইয়ের মধ্যে মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। ঠিক আছে, আর অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের নাম শুনছো তোমরা, তাই না? শুনছো। তো আমরা এখন এই জিনিসটা একটু দেখব। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে একটা অ্যাসিড নিছি। তো অ্যাসিডকে আসলে এভাবে প্রকাশ করতেছি, এবং এটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড। সো মনোপ্রোটিক অ্যাসিড কি? যাদের H প্লাস সংখ্যা হচ্ছে একটা, মানে তারা একটা H প্লাস ডোনেট করতে পারবে, মনোপ্রোটিক। ঠিক আছে, সো এখান থেকে এখানে H প্লাস নিয়ে আসছি, আর এ হইতেছে আমাদের অ্যানায়ন। সো এটাকে এভাবে দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা এখন কিন্তু মৃদু অ্যাসিড নিয়ে কাজ করব, মৃদু, তার মানে আমরা উভমুখী ডিরেকশন দিয়ে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখন আমরা চলো একটু খেয়াল করি। তো কি করা যায়? আমরা আদি মোল সংখ্যাটা একটু লিখি। তো নরমালি একটা অ্যাসিড নিছি এবং মৃদু অ্যাসিড নিছি। কেমন অ্যাসিড? মনোপ্রোটিক অ্যাসিড, একটা H প্লাস দিতে পারবে। তো এখন তাদের ক্ষেত্রে এই বিয়োজন ধ্রুবকের কনসেপ্টটা কেন নিয়ে আসছি? কারণ এই মৃদু অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজনের বিষয়টা কিন্তু অনেক ইম্প্যাক্টফুল, তাই না? কতটুকু বিয়োজিত হবে বা হবে না সেগুলো কিন্তু একটা ব্যাপার। সো তাদের ক্ষেত্রে আসলে বিয়োজন ধ্রুবকের কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওকে, তো এখন একটু খেয়াল করো যে আদি মূল সংখ্যা আমরা ধরি 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। আর সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় হবে হচ্ছে 1 মাইনাস, আমরা কি করতাম? আমরা হচ্ছে কি লিখতাম? 1 মাইনাস x লিখতাম, তাই না? আচ্ছা, তো এখন একটা কাজ করি, চলো আমরা এখানে তোমার হচ্ছে ইয়ে করি না, এখানে 1 না ধরি। এখানে 1 তো হইতে হবে সবসময়, এমন হবে এমন কোনো কথা নেই, তাই না? জেনারেল হইতে পারে, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে সি ধরি, কনসেন্ট্রেশন ধরলাম। আমরা কিন্তু বলছিলাম যে শুধুমাত্র যে এখানে মূল সংখ্যা বসানো যায় এমন না, এখানে কনসেন্ট্রেশন বসানো যায়, আংশিক চাপ বসানো যায়, এনিথিং বসানো যায়। তো আমরা কি করলাম? আমরা হচ্ছে সি বসাইলাম, কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে সি। তো সাম্যাবস্থায় কি হবে? সি থেকে কিছু অংশ বাদ হবে। তো কতটুকু অংশ বাদ হবে? এক্স পরিমাণ বাদ হবে। এবং এক্স এর পরিচয়টা এখানে কি বলতো? এক্স কি? কত পরিমাণ? বিয়োজনের পরিমাণ। হ্যাঁ,
সো বিয়োজনের পরিমাণ ডেফিনেটলি ঠিক আছে, বাট এখানে আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি, সো এটাকে আরেকটু স্পেসিফিক ভাবে বলো, বিয়োজিত ঘনমাত্রা, রাইট? বিয়োজিত ঘনমাত্রা, হ্যাঁ, বিয়োজিত ঘনমাত্রা। ওকে, তাহলে এখন একটা কাজ করি, দেখো তো এই এক্স এর ভ্যালুটা আসলে কত হওয়া উচিত। আমরা কিন্তু জানি যে আলফা সমান সমান এ বাই এ নট, তাই না? তো এর জায়গায় আমরা হচ্ছে এক্সটা বসাই দিই, এক্স, আর এ নটের জায়গায় আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সিটা বসাই দিই। কারণ সি কি? সি হচ্ছে আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আদি ঘনমাত্রা, আর এক্স কি? বিয়োজিত ঘনমাত্রা। তাহলে এখান থেকে দেখো তো একটা কাজ করা যায় কিনা, আমরা এক্স বের করি। এক্স মানে কি দাঁড়ায়? আলফা ইন্টু সি দাঁড়ায়, বুঝো? আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা হচ্ছে এখানে আলফা ইন্টু সি বসাই দিতে পারি, রাইট? পারি তো? তাহলে এখানেও আলফা সি বসাই দিতে পারি, এখানেও আলফা সি বসাই দিতে পারি, ঠিক আছে? হিসাব নিকাশ বুঝছো তো? ওকে, তাহলে এবার এখানে আসো। এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সাম্য ধ্রুবকটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তো সাম্য ধ্রুবক যদি ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে কি করব? তাহলে হচ্ছে হ্যাঁ, ওকে, তা তো করবই। আমি কি একটা রেকর্ডিং করতেছি না? দাঁড়াও একটু চেক করি। রে, তো রেকর্ডিং করতেছি না, শিট। আচ্ছা, যাই হোক, তো ভাই ফেসবুকে আছে তো? ফেসবুকে আছে, ঠিক আছে, বাট আমি সবসময় এটা রেকর্ডিং রাখি আর কি নিজের কাছে। ফেসবুকেরটা তো ডাউনলোড করা ভেজাল বা ঝামেলা। তো এখানে আসো, এইচ প্লাস, আর হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে এ মাইনাস, আর নিচে হচ্ছে কি করব? পুরাটা। সো এই ভাঙ্গাচুরা জিনিসগুলো না করে একবারে লিখে দিই, দেখো বুঝো কিনা। তো এখানে লিখি আলফা সি মানে হচ্ছে আমার এইচ প্লাস, আর সহগ হইতেছে 1 ইন্টু হচ্ছে আলফা সি, সহগ হচ্ছে 1। এই পর্যন্ত বোঝা যায়। আর নিচে কি করব? নিচে হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ক যেটা ছিল সেটা হচ্ছে সি মাইনাস আলফা সি, এটা লেখা যায়। ওকে, তো এখন আসো এখানে আলফা স্কোয়ার সি স্কোয়ার গুণ দিয়ে দিলাম, আর নিচে দেখো তো কি করা যায়, একটা সি কমন নেওয়া যায়। সি কমন নিলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে 1 মাইনাস আলফা। এ পর্যন্ত ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের এই সি আর এই সি কিন্তু আনন্দ করা যায়, ফুর্তি করা যায়, হ্যাঁ? সো কাটাকাটি করো। সো কাটাকাটি করলে কি থাকে? আলফা স্কোয়ার সি থাকে, তাই না? আর এখন একটু চিন্তা করো যে 1 তো একটা সংখ্যা, ওকে? এখন এই যে আলফা, আলফার পরিচয় যেন কি ছিল? বিয়োজন মাত্রা, তাই না? সো বিয়োজন মাত্রা, এটা কিন্তু কি হয়? সবার আগে বলো এই মাত্রার ভ্যালুটা কত হয় আসলে? 1 থেকে তো ছোট হয়, রাইট? 1 থেকে ছোট হয়, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং তুমি যদি এখানে মৃদু অ্যাসিড নিয়ে কাজ করো তাহলে আলফার পরিমাণ কিন্তু, আলফার মান কিন্তু অবশ্যই অনেক 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 ছোট হবে 1 থেকে, তাই না? তো তুমি চিন্তা করো যে 1কে একটা সাগরের সাথে তুলনা করো, আর এটার একটা বালতির সাথে তুলনা করো। সো তুমি কি করতেছো? সাগর থেকে 1 বালতি পানি নিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো সাগর থেকে 1 বালতি পানি নিলে আসলে কোনো লাভ নাই, তার কিছুই হয় না, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে চিন্তা করো, আলফা বাদ হওয়া মানে কি? কিছুই বাদ না হওয়া, তার মানে কে থাকা? 1 থাকা, বুঝো তো নাকি? মানে আলফা তো এত ছোট যে ওরা বাদ দিলেও কিছু যায় আসে না, হুদাই ও এমনি দুধ বাদ। তাহলে এখানে থাকে কে? আলফা স্কোয়ার সি থাকে, তাই না? আচ্ছা, তো এখন এই মৃদু অ্যাসিডের জন্য আমরা এটাকে আসলে বলে থাকি কে এ, ঠিক আছে? তো আমরা যখন কে এ সমান সমান এরকম লিখতেছি আলফা স্কোয়ার সি, হ্যাঁ, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক। বুঝতে পারছো কাহিনীটা? ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে মৃদু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর আমাদের এখানে এই কে কে এভাবে ডিফাইন করা আছে বইয়ের মধ্যে। তো এটা আমরা বুঝলাম। এখন এখান থেকে একটু চিন্তা করো যে বিয়োজন ধ্রুবক এই জিনিসটা তো আসলে কিরকম? এই জিনিসটা একটা ধ্রুবক সংখ্যা, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আলফাটা একটু বের করার চেষ্টা করি। তো আলফা সমান সমান কি আসে একটু চিন্তা করো তো, দেখো তো এরকম কিছু আসে নাকি? আলফা সমান সমান কি আসে? কে এ বাই সি রুট, তাই না? রুট ওভার
কে এ বাই সি এরকম কিছু একটা আসে। তো এখন চিন্তা করো কে এ কি, কে হচ্ছে একটা ধ্রুবক, সো আলফা সমান সমান আমরা কি বলতে পারি, আমরা এভাবে বলতে পারি কে এ যেহেতু একটা ধ্রুবক, সো এটাকে আমরা উঠাই দিই, উঠাই দিলে সমানের জায়গায় একটা সমানুপাতিক সাইন আসে, আর নিচে কনসেন্ট্রেশন, এটা তো আর ধ্রুবক না, এটা ভ্যারি করতে পারে। সো আলফার সাথে আসলে কনসেন্ট্রেশনের সম্পর্কটা এখানে কিরকম হয়, বর্গমূলের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস এটা কি বোঝায় বলতে পারবা? বিয়োজন মাত্রা যত বাড়বে তত হচ্ছে ঘনমাত্রাটা কমবে। হ্যাঁ, বা আমরা এইভাবে বলতে পারি ঘনমাত্রা যত বাড়বে আলফার মান তত কি আসবে, কমে আসবে। মানে জিনিসটাকে একটু খেয়াল করছো, একটু ফিল করো কিনা দেখো তো, যে ঘনমাত্রা বাড়াচ্ছ আর বিয়োজন মাত্রা কমে আসতেছে। কেন কমে আসতেছে? মানে বিয়োজন আর হইতে পারতেছে না, কেন হইতেছে না বলতে পারবা কেউ? ঘনমাত্রা বাড়াইতেছো তাও বিয়োজিত হইতে পারতেছে না, বিষয়টা কিরকম হয়ে গেল না? ফিল করতে পারো কিনা? আমি একটু ফিল করানোর একটু চেষ্টা করতেছি আর কি, না করাইলেও চলতো। আমার প্রশ্নটা কি বুঝতে পারছো, যে ঘনমাত্রা বাড়াচ্ছ আলফা কেন কমবে? নরমালি আমরা কি জানি, যে ঘনমাত্রা বাড়াইলে তোমার হচ্ছে বেশি বেশি কনসেন্ট্রেশন বিয়োজিত হয়, মানে নরমাল কমন সেন্সে আমরা এটাই জানি। বাট এখানে একটু ব্যাপার আছে। ব্যাপারটা কি, তো তোমার এই মৃদু অ্যাসিডটা কি উভমুখী ডিরেকশন দিয়ে লিখো, তাই না? এখন তুমি চিন্তা করো, তুমি যদি কনসেন্ট্রেশন বাড়াও তাহলে কি হইতে পারে। দেখো কনসেন্ট্রেশন বাড়ানোর অর্থ কি, ধরো এখানে হচ্ছে H+ আছে আর হচ্ছে তোমার মৃদু অ্যাসিডের CH3COO- আছে, তো H+ অলরেডি কিছু আছে। এখন তুমি কনসেন্ট্রেশন বাড়াবো, বাড়ানো মানে কি, তুমি H+ আরো যোগ করবা, বুঝো তো? কনসেন্ট্রেশন বাড়ানোর অর্থ কি, H+ যোগ করা। সো H+ যদি যোগ করো বেশি বেশি করে, তাহলে কি হইতে পারে দেখো তো, কি হইতে পারে? H+ যোগ করতেছো মানে কি, তুমি হচ্ছে এইদিকে হইতেছে ঘনমাত্রা বাড়াই দিতেছো, তাই না? বুঝো তো নাকি? H+ যোগ করা মানে কি, তুমি এই পাশে উৎপাদের পোর্শনে ঘনমাত্রা বাড়াই দিচ্ছ। তাহলে উৎপাদের পোর্শনে যদি ঘনমাত্রা বাড়ায় দাও, বিক্রিয়া কোন দিকে যায় ভাই? কোন দিকে যাইতে ইচ্ছা করে? পেছনের দিকে যাইতে ইচ্ছা করে, ঠিক আছে? তো পেছনের দিকে যদি যাইতে ইচ্ছা করে, তাহলে আসলে চিন্তা করো তো, নতুন নতুন করে এই জিনিসগুলা তৈরি হবে। তাহলে চিন্তা করো, মানে তার বিয়োজিত হওয়ার যে সম্ভাবনাটা, সেটা কি কমবে না বাড়বে? কমে যাবে। বিয়োজন মাত্রা ডেফিনেটলি কমে যাবে, তাই না? সো কাহিনীটা হচ্ছে এরকম। এটা পসিবল হয়েছে কেন? কজ দিস ইজ উভমুখী রিঅ্যাকশন। বুঝছো? কাহিনী ক্লিয়ার? তো ব্যাপার হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো দেখো আমাদের বইয়ের মধ্যে ডিফাইন করা নাই যে আমরা হচ্ছে মৃদু অ্যাসিডের জন্য মনোপ্রোটিক অ্যাসিডের ডেরিভেশনটা করছি। আমাদের সূত্র কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, Ka = α²c। এটা ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? বাট আমাদের বইয়ের মধ্যে এইটা দিয়েই প্রুফ করছে, বাট বলে দেয়নি এটা মনোপ্রোটিক অ্যাসিডের জন্য প্রুফ করা হয়েছে। এখন এই সূত্র দিয়ে তুমি শুধুমাত্র একটা টাইপের ম্যাথ করতে পারবা। কোন টাইপের ম্যাথ জানো? যে সমস্ত ম্যাথে শুধুমাত্র একটা H+ বের হবে। যেমন ধরো তুমি এখানে ইথানোইক অ্যাসিডের জন্য তুমি হচ্ছে এটা লিখতে পারবা যে Ka = α²c। মানে যে মৃদু অ্যাসিড শুধুমাত্র একটা H+ ডোনেট করবে, তাদের ক্ষেত্রে তুমি আসলে এই সূত্রটা লিখতে পারবা। বাট আমি যদি তোমাকে H2CO3 দেই, কার্বনিক অ্যাসিড, এটা কিন্তু একটা মৃদু অ্যাসিড। তো তুমি যদি মনের আনন্দে ফুর্তিতে তুমি যদি Ka = এর ক্ষেত্রে α²c লিখে দিয়ে আসো, জীবনেও হবে ভাইয়া? হবে না কিন্তু। কারণ তুমি কিন্তু এটা প্রুফই করছো শুধুমাত্র একটা প্রোটনের জন্য এই সূত্রটা। তাহলে তোমাকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলে, মানে কার্বনিক অ্যাসিড দিয়ে দিলে তুমি আগ করে বসে থাকবা, কিছু করার নেই। হ্যাঁ, থাল নিয়ে বসে থাকবা, রাস্তায় যেরকম ফকির বসে থাকে। তো তোমাকে ধরো এটা একটা দিয়ে দিল যে H3PO4। হ্যাঁ, তো H3PO4 আসলে এটা তোমার ডিপেন্ড করে যে মান কি দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে কখনো এটা মৃদু অ্যাসিড হিসেবেও ব্যবহার করা হয়। প্রশ্নের মধ্যে দেখা গেছে যদি K এর ভ্যালু দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে তাহলে এটা তীব্র অ্যাসিড হিসেবেও ব্যবহার করা হয়।
ঠিক আছে? তো ধরো আমি ধরে নেই এটা এখন মৃদু অ্যাসিড, ধরে নিতেছি আর কি। তাহলে এইটার জন্য তুমি কি কখন এটা লিখতে পারবা যে কে এ সমান সমান আলফা স্কয়ার সি? পারবা না কিন্তু। সো তোমাকে এটা মনে রাখতে হবে যে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, যেটা বইয়ের মধ্যে আছে সেটা তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন শুধুমাত্র মনোপ্রোটিক অ্যাসিড নিয়ে তুমি কাজ করতেছো, মনোপ্রোটিক মৃদু অ্যাসিড, একটা প্রোটন। তাহলে দেখো আমি একটা ম্যাথ করাবো তোমাকে, ম্যাথটা আমি একটু দেখাই দিই। এই যে হ্যাঁ দেখো এখানে দেখো এই যে H3PO4 ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিডের দেখো এই যে কে এ দাও, কে এ বের করতে বলছে, আচ্ছা কে বের করতে বলে নাই, কে এ দিয়ে মানে হচ্ছে মেনশন করে দিছে যে কে এ হলো অ্যাসিডটির বিয়োজন ধ্রুবক, ঠিক আছে? তাহলে দেখো কে এ দেওয়া থাকার অর্থ কি? কে এ দেওয়া থাকার অর্থ হচ্ছে আমাদের যে ম্যাথগুলো আছে বইয়ের মধ্যে, কে এ দেওয়া থাকার অর্থ হচ্ছে তোমার মৃদুর কনসেপ্ট কাজে লাগাইতে হবে। মৃদুর কনসেপ্ট চোখ বন্ধ করে মাথায় ঢুকে আনো। কে এ দেওয়া থাকার অর্থ হচ্ছে মৃদুর কনসেপ্ট। আর যদি কে এ দেওয়া না থাকতো তাহলে তোমার কোন কনসেপ্ট থাকতো? তীব্রর কনসেপ্ট। বুঝতেছো কি বলতে চাইতেছি? মানে কে এ এবং আলফা এই সমস্ত কথাবার্তা থাকলে, কে এ এন্ড হচ্ছে আলফা এই সমস্ত কথাবার্তা যদি দেখো প্রশ্নের মধ্যে, চোখ বন্ধ করে বুঝবা যে মৃদু নিয়ে কাহিনী করতে বলছে। বাট যদি কে এ আলফা এই সমস্ত টার্ম না থাকে, চোখ বন্ধ করে বুঝতে হবে যে তুমি তীব্র নিয়ে কাহিনী করবা। বুঝতে পারছো কি বললাম? এখন দেখো তোমাকে যদি জাস্ট সিম্পল বলতো যে এই ধরো এই লাইনটা নাই, এই লাইনটা নাই, এই কাহিনী নাই, বলছে যে ফসফরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন এত, জলীয় দ্রবণে পিএইচ কত, তুমি কি করতা বলো তো? তুমি পিএইচ বের করতে মাইনাস লগ, তুমি কি করতা 3 × 0.75 এটাই করতে, তাই না? কারণ আমরা জানি ফসফরিক অ্যাসিড 3টা H+ ত্যাগ করে, সো এই কারণে এখানে 3 দিছি। বুঝো তো নাকি? আচ্ছা, বাট যদি এখানে এরকম PKA বা KA এই সমস্ত কথাবার্তাগুলো বলা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এই ফসফরিক অ্যাসিড হচ্ছে মৃদু ধরে ওরা কাজ করতে বলতেছে। তো সেখানে আসলে কে এর মান একটা ফ্যাক্ট। বুঝতে পারছো? ইয়েস। সো এই KA ওই সূত্র দিয়ে করতে পারবে না। সো এখানে তোমার ডেফিনেটলি পলিপ্রোটিক অ্যাসিডের জন্য, আমি যদি বলি স্পেসিফিকলি H3PO4 মানে 3টা প্রোটন, তার মানে এটাকে কেমন অ্যাসিড বলতে পারি আমরা? ট্রাইপ্রোটিক। সো ডেফিনেটলি তোমার ট্রাইপ্রোটিকের জন্য আলাদা করে একটা সূত্র তৈরি করতে হবে। সূত্র তৈরি করে দেন হইতেছে তোমার ওই মানে আলফার সাথে সি এর সাথে সম্পর্কগুলা কিরকম এরকম চেক করে তারপর হচ্ছে ম্যাথটা করা লাগবে। সো আমি কি তোমার কাহিনীটা বুঝাইতে পারছি যে কোনটার ক্ষেত্রে কি করতে হবে? ওকে, যদি বুঝে থাকো এবার চলো ট্রাইপ্রোটিকের ওই ম্যাথটা সলভ করার জন্য আমরা একটা জেনারেল ফর্ম এস্টাবলিশ করি। সো ফর্ম এস্টাবলিশ করব আর এটা করে আজকে শেষ করে দেব। H3A, ঠিক আছে? সো এটা কি হবে? এটা হচ্ছে 3H+। আমি সব কিছু সুন্দর করে নোট করে দেব, প্যারা নাই। এই যে দেখো আমার নোট রেডি করা আছে, নোট রেডি করা আছে। এই যে দেখো, এই যে দেখো পিএইচ এবং পিওএইচ নির্ণয়ের জন্য সমস্ত কাহিনী এখানে ডাইরেক্ট সূত্র হিসেবে আমি লিখে দিছি। বাট তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারও আসো এই কারণে আমি একটু প্রুফটা দেখাচ্ছি। বাট অ্যাডমিশনের লেকচার আসলে দেখাই না, ধীমধাম শুরু করে দিই। তো এই হচ্ছে 3H+, ওগুলা নোট করা আছে, প্যারা খান। আর হচ্ছে A- তো হবে না, 3- হবে। আচ্ছা, এখন একটু চিন্তা করো তাহলে নর্মাল সি, তাহলে আচ্ছা হ্যাঁ এখানে তো জায়গা নেই, একটু টেনশন। আচ্ছা সমস্যা নেই। তো এখানে হচ্ছে সি ছিল, এটা 0 ছিল, এটা 0 ছিল। আর সাম্যাবস্থার কথা যদি চিন্তা করো তাহলে সি মাইনাস কি হবে বলো তো? সি মাইনাস আলফা সি হবে, কারণ এটা নিয়ে কোনো প্যারা নাই। এই যে এখান থেকে একই রকম বসাবো, সি মাইনাস আলফা সি। আচ্ছা এখানে কি হবে বলতে পারবা? তোমার রেশিও কি? রেশিও হচ্ছে 1:3:1, তাই না? তো এটা মেনে চলবে এক্স। ওইভাবে সিস্টেম করে যদি বসাও তাহলে এখানে কি হইতো? এখানে হইতো কত তখন? 3α-c। হ্যাঁ 3α-c হইতো বেসিক। হ্যাঁ 3α-c। আর এখানে কত হইতো? এখানে হচ্ছে তোমার আলফা সি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো চলো একদম বেসিক থেকে আসি। তাহলে কে সমান সমান, বা আমরা একবারে যদি বলে দেই কে এ সমান সমান কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3α-c কিউব ইন্টু হচ্ছে আলফা সি, মানে ওই যে উৎপাদগুলা লিখতেছি, আর সহগ হচ্ছে পাওয়ার হিসেবে বসাই দিছি। হ্যাঁ 1, এখানে 1 বসাইছি। বসেন
তারপর নিচে হচ্ছে সি মাইনাস আলফা সি। ওকে, তারপরে একটু চিন্তা করো এখানে আসলে কি কাহিনী। এখানে একটু ঝামেলা এখানে অনেক দেখা যাচ্ছে। তো কিউব যখন করবা, কিউব করলে আসলে এখানে মনে হয় 27 থাকে, তাই না? আলফা কিউব সি কিউব, আর আলফা কিউব তো থাকে না, এখানে হয়ে যায় পরে হচ্ছে 4। আর এখানেও আসলে কিউব থাকে না, এটাও হয়ে যায় আসলে 4। মনে হয় বুঝতে পারছো, এই যে গুণ আকারে গুণ হয়ে যায়, একবারে লিখে দিলাম। আর এখানে নিচে কি করব, নিচে করব হচ্ছে সি কমন নিলাম, তাহলে 1 মাইনাস আলফা। তাহলে এখানে দেখো সি সি কাটলাম, সি সি কাটলে সি 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 সি, এখানে সি কিউব এসে পড়ছে, 3টা সি। আর এখানে কি দাঁড়াইতেছে একটু চিন্তা করো তো। এখন আবার একই কনসেপ্ট খাটাও, সাগর থেকে বালতি উঠাইতেছো পানির, কি হবে? এক থাকবে, কি মানে কোনো লাভই নাই, হুদাই। তাহলে নিচে একটা 1, ওটা দিলাম না, তাহলে থাকে কি 27 আলফা টু দি পাওয়ার 4 আর হচ্ছে সি কিউব। তাহলে কে এ সমান সমান, দেখছো ট্রাইপ্রোটিকের জন্য তোমার এই সূত্রটা তুমি খাটাইতে পারো। ক্লিয়ার? ক্লিয়ার? তাইলে চলো, আমাদের অনেক সময় আলফা বের করতে বলে, তো আলফা যদি বের করতে বলে সেক্ষেত্রে আলফা সূত্রটাই আমরা ট্রাইপ্রোটিকের জন্য একটু লিখে ফেলি। এটা সিস্টেম করলে এরকম আসে আর কি, দেখবা তোমরা, কে এ ডিভাইডেড বাই 27 সি টু দি পাওয়ার কিউব, আর এখানে আসে হচ্ছে 4। ঠিক আছে, এরকম কিছু একটা আসে। এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো চলো এইটারে আমরা একটা জেনারেল ফর্ম দেওয়ার চেষ্টা করি। আমরা যদি একটা জেনারেল ফর্ম দেওয়ার চেষ্টা করি, দেখো আমাদের এই ট্রাইপ্রোটিকের জন্য কয়টা এইচ প্লাস বের হয়েছিল? 3টা এইচ প্লাস বের হয়েছিল, তাই না? তো এখন একটা কাজ করি, চলো দেখি তো একটা কাজ করা যায় নাকি। এখানে একটা 4 আসছে, তাই না? একটা 4 আসছে, আর এখানে দেখতেছি একটা কিউব আসছে, তাই না? কি হইলো তাইলে? এরকম কিছু একটা হইলো। তো দেখো তো কিছু করা যায় নাকি। আমি যদি এরকম কিছু লিখি 3+1, এরকম কিছু যদি লিখি, কে এ ডিভাইডেড বাই হচ্ছে 3c হোল কিউব, এটা লিখলে কি কোনো আপত্তি আছে? এটা লিখলে তো কোনো আপত্তি নাই, তাই না? আচ্ছা, তাহলে এটা লিখলে যদি তোমার আপত্তি নাই থাকে, তাহলে দেখো তো আমরা একটা কাজ করতে পারি কিনা। এই যে 3, এই 3টারে কি চেনো? চেনা চেনা লাগে। এইটারে দেখো তো, এই H3PO4, এটার জন্য আমরা তুল্য সংখ্যা বলতে পারি না, বুঝো তো নাকি? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, তাহলে এখানে আবার একটু দেখো তো, এই যে এখানে আরেকটা 3 আছে, সো এটাই কি ওই ফসফরিক অ্যাসিডেরই তুল্য সংখ্যা না, বুঝো তো নাকি? ওকে, যদি বুঝে থাকো তাহলে দেখো তো আমি কি এরকম একটা জেনারেল ফরমেশন লিখতে পারি যে E+1, আর এখানে হচ্ছে কে এ, আর এখানে আমরা কি এটা লিখতে পারি যে E ইন্টু সি। সি তো আসলে যে কনসেন্ট্রেশন দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, কোনো প্যারাই নেই। তাহলে E ইন্টু সি টু দি পাওয়ার ই, এটা কি লিখতে পারি? তাহলে দেখো তো তুমি কি একটা সূত্র ফর্ম করে ফেলছো আসলে বিষয়টা, হ্যাঁ? ফিল করতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে যে কোনোটা ভাইয়া, আহা আহা ফুর্তি, পলিপ্রোটিক। সো যে কোনো পলিপ্রোটিকের জন্য তুমি যেটা করতে পারো, সুন্দর করে এখানে বসেন বসেন করাই দিবা। যদি তোমার ধরো কার্বনিক অ্যাসিড থাকে H2CO3, কি করবা? 2, আহা 2 বসাই দিবা, কনসেন্ট্রেশন যা থাকবে বসাবা, তারপর কে এর মান দেওয়া থাকলে বসাবা, বসাটা বের করে ফেলবা। কাহিনী বুঝতে পারছো? ক্লিয়ার? এবার এখানে একটু আসো, দেখো কে এর মান অনেক সময় দেওয়া থাকবে না, হ্যাঁ? তোমাকে বলবে যে পিকে এর মান ধরো বলে দিছে 2.2। তাহলে দেখো তো এরকম থাকলে কি করতে ইচ্ছা করে ভাইয়া? দেখো পি এর মাথার উপরে কে এ, তাহলে কি করতে ইচ্ছা করে? মাইনাস লগ কে এ সমান সমান আমি বলছিলাম কিন্তু পি কে এ, তাই না? এখানে যেটা থাকবে সেটা পি এর ঘাড়ের উপরে বসে থাকবে। তাহলে এখান থেকে তুমি কে এর ভ্যালুটা বের করতে পারবা না যদি পি কে এর মান জানা থাকে? ইয়েস। সো কিছু ফিল করছো? জিনিসগুলা ফিল একটু হইছে ভাইয়া? মানে এগুলা কিন্তু তোমার বাংলা এসব বাংলা বই টই লেখা থাকে না আসলে জিনিসগুলো, বুঝছো? আর এই যে অনলাইনে এত ক্লাস করো, অনেক ভালো বিষয়গুলো, মানে খেয়াল করে আর কি বিষয়গুলো যে এগুলো আছে কিনা, হ্যাঁ একটু মেনশন মানে দেখবা আর কি। সো বিষয়গুলো হচ্ছে এরকম, সেগুলো মাথায় নিবা এবং শিখো। শিখতে আসছো, আমি ডেডিকেটেডলি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস, বুঝতেই পারতেছো, মাগনা জিনিসের মজা বেশি।
তো তোমরা মাগনা ক্লাস করতে আসছো, ভালো কথা, কিছু নিয়ে যাও। আমি যা জানি, যতটুকু আমি আমার পোলাপানদের পড়াইতেছি, আমি যতটুকু জানি একটু তুমি জানলে তোমার আর জীবনে ঠেকতে হবে না কোথাও, ঠিক আছে? জীবনে আটকাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে টাটা। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে হাবিজাবি জিনিসপত্র নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে ধিমাধুম, এখানে দেখো বিভিন্ন অ্যাসিডের তীব্রতার ক্রমশ সাজাইছি, এখানে অনেক কাহিনী টাহিনী বর্ণনা করছি, ঠিক আছে? তারপরে এই যে এখানে আবার ওই জিনিসগুলো একটু বলে দিব তোমাদের, তুল্য সংখ্যার মেইন কনসেপ্ট গুলা। হ্যাঁ ঠিক আছে, ওকে, টাটা তাহলে, হ্যাঁ, খোদা হাফেজ।